In milestone 2 your class diagram for the entire project, and that takes time to build. কিন্তু আপনাকে ফাইনালের দিন you'll be given a very small micro scenario. Based on that আপনাকে একটা ছোট ক্লাস ডায়াগ্রাম হাতে ড্র করতে হবে। টুল দিয়ে ড্র করতে দিলে সময় নষ্ট হবে, ওই জন্য আপনি পেন দিয়ে একটা শিট দেওয়া হবে, ওখানে ড্র করে দেবেন, ওইটাতে 30 মার্ক, আর আপনার ইন্টেলিজে প্রজেক্টে 70 মার্ক। দিস ইজ দ্য 100 মার্ক অফ ফাইনাল এক্সাম which carries 40% of your grade. আর মিডের 100% ইন্টেলিজে প্রজেক্ট, that carries 20% of your grade. So from mid and final you will get 60% of your grade. And a course project 30% and quiz 10. That is your 100 mark. Okay, so we'll have 3 quizzes and we'll count best 2. কারো একটা খারাপ হতে পারে, কেউ একটা মিস করতে পারে, সো দেয়ারফর আমরা বেস্ট 2 কাউন্ট করে ওটার অ্যাভারেজ করলে আপনি যেহেতু 10 কুইজের 10টা কোশ্চেন। ওকে, নাও দ্য মাল্টিপল চয়েসেস ক্যান বি রেডিও বাটনস, মাল্টিপল চয়েসেস ক্যান বি চেক বক্সেস। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বলেন? Multiple choice question is there, below that there are multiple choices. Now এই চয়েসের অপশনস গুলো রেডিও বাটন হলো না চেক বক্স হলো, তাতে ডিফারেন্স কি? হ্যাঁ, না না বেশি কম বলে না, ধরেন 5টা করে অপশন আছে, একটা কোশ্চেনে 5টা রেডিও বাটন আর একটা কোশ্চেনে 5টা চেক বক্স। মোস্ট প্রবাবলি বলতেছেন কেন এত দূর এসে? এখন আপনাকে ডিসাইসিভলি বলতে পারতে হবে। হ্যাঁ, radio buttons are mutually exclusive by definition, so you cannot select more than one. তা আপনাকে জেন্ডার চুজ করতে বলা হচ্ছে, 3টা রেডিও বাটন, মেল ফিমেল আদার, সো আপনি মেল ফিমেল একসাথে সিলেক্ট করতে পারবেন না, তাহলে জেন্ডারের অপশনস গুলো হবে রেডিও বাটন। আর আপনাকে যদি বলা হয় যে হোয়াট ল্যাঙ্গুয়েজেস ইউ নো, অনেকগুলো অপশন দেওয়া আছে, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, সি, রুবি অন রেলস, ওকে, আর সি শার্প, অনেকগুলো জাভাস্ক্রিপ্ট, অনেকগুলো অপশন দেওয়া আছে। নাও ইজ ইট মিউচুয়াল এক্সক্লুসিভ? নো, ইউ মে নো মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস, ইউ মে নো অল অফ দেম, ইউ মে নট নো এনি অফ দেম, ইউ মে নো অনলি ওয়ান, তাহলে ওখানে আপনি মাল্টিপল সিলেক্ট করবেন। সো ইয়োর কোশ্চেন, সাম কোশ্চেন্স উইল হ্যাভ রেডিও বাটনস, সাম কোশ্চেন্স উইল হ্যাভ চেক বক্সেস। সো চেক বক্সেস মানে আপনাকে কেয়ারফুল হতে হবে যে দেয়ার মে বি মোর দেন ওয়ান কারেক্ট অ্যান্সার। ওকে, আর রেডিও বাটনের ক্ষেত্রে একটাই কারেক্ট অ্যান্সার ফর দ্যাট কোশ্চেন, কারেক্ট অ্যান্সার ইন দ্য সেন্স দ্য বেস্ট অ্যান্সার। ওকে, তো এখন এইটার জন্য আপনি প্রিপারেশন নেবেন কি? এটার জন্য প্রিপারেশন হচ্ছে কনসেপ্ট। We are discussing, we are building the concept from the beginning, step by step. You need to keep these concepts clear. যদি কনসেপ্টস ক্লিয়ার থাকে আপনি কুইজে ভালো করবেন। যাদের কনসেপ্ট ভালো তারা কিন্তু 7, 8, 9 পেয়ে যায়। কিন্তু আপনি যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, হয়তো ফর এক্সাম্পল আপনি ক্লাস করছেন না, বা ক্লাস না করলেও ইউ আর নট ওয়াচিং দ্য ভিডিওস রেকর্ডিংস, সো দেয়ারফর ইউ আর নট ইন টাচ। সো তখন আপনি যদি র্যান্ডমলি দেন, এই কোশ্চেনগুলো এমনভাবে ডিজাইন করা জিআরই কোশ্চেনের মতো যে র্যান্ডমলি দিলে 2টা 3টার বেশি কারেক্ট হবে না, একটাও হইতে পারে, বড় জোর 2টা বা 3টা কারেক্ট হবে। সো আপনি যদি কুইজে ইফ ইউ ওয়ান্ট টু পারফর্ম ওয়েল, তাহলে আপনার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার রাখলে আপনি কোডিংও ভালো করবেন, প্রজেক্টও ভালো করবেন, তাই না? কারণ ওই কনসেপ্টগুলোই তো আপনি অ্যাপ্লাই করবেন কোডিংয়ে। সো দেয়ারফর একটু কনসেপ্ট না বুঝলে ক্লাসে যখন আমরা ডিসকাস করি আপনাকে সাথে সাথে আমাকে ইন্টারাপ্ট করতে হবে। ওকে, যেমন আমার 4টা সেশনের মধ্যে 2টা সেকশনে দে আর ভেরি মাচ রেসপন্সিভ, মানে আমি বলবো কি, আমি বলার আগেই দে কিপ আস্কিং কোশ্চেন্স, এন্ড হুইচ ইজ গুড। তাহলে কি হচ্ছে, এক একজনের মাথার চিন্তাগুলো এক্সপ্রেস হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সো একটা ভাইব্রেন্ট ক্লাস হচ্ছে, সবাই এখান থেকে বেনিফিটেড হচ্ছে। আবার আপনাদের সেশনে ইন্টারাকশন কম, বা আরেকটা সেকশন আছে 4টার মধ্যে, সেটাতে ইন্টারাকশন একদমই কম। তো তাহলে আমি এটা মনোলগের মতো বলছি, আমি একটা কোশ্চেন 3বার জিজ্ঞেস করলে একজন একটুখানি বলে, তো তাহলে কি হচ্ছে, দে আর নট বিং বেনিফিটেড। তো তাহলে আপনার কনফিউশন থাকলে এইখানে, যেমন কয়েকজন, যেমন উনি কিছু কিছু কোশ্চেন করে, মানে যারা কোশ্চেন করে তাদের তো ফেস মাথায় থাকে, তো এখানে কিন্তু আমি খুব বেশি ফেস মানে পাচ্ছি না যে যারা কোশ্চেন করে না, অল্প কয়েকজন করে, বাট
অন্য দুইটা সেকশনে যারা খুব ভাইব্রেন্ট ওখানে 15-20 জন কোশ্চেন করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, হুইচ ইজ ভেরি গুড, দ্যাট ইজ হোয়াট এক্সপেক্টেড। তাহলে কি হবে, ক্লাসটা মোর ইন্টারেস্টিং হবে, মোর ফান হবে, তাই না? তো আসেন আমরা শুরু করি টাইম লস না করে। হ্যাঁ, কুইজের সিলেবাস কনসেপ্ট যতটুকু কভার করা হয় সেটার কনসেপ্ট। ওকে, যেটা কভার করা হয় নাই সেখান থেকে কোনো কোশ্চেন কুইজে আসবে না। আর কুইজে আপনাকে কোনো কষ্ট করতে হবে না, শুধু 10টা ক্লিক দিবেন, 10 বা 10-এর বেশি হতে পারে, চেক বক্স হলে বেশি হবে। ওকে, চেক বক্স থাকে হয়তো বা মানে 50%-এর বেশি হবে না, 50% মিনিমাম 50% রেডিও বাটন থাকে, মানে তার মানে মিনিমাম 5টা কোশ্চেন রেডিও বাটন। হ্যাঁ হতে পারে, তো এখন এটাই তো কোশ্চেন, তাই না? তো তাহলে আপনাকে যদি এখন একটা কোশ্চেন করা হয় 101 এর, যে ফর লুপ, উই ক্যান ইউজ ফর লুপ টু প্রিন্ট এ সিরিজ, একটা চেক বক্সে বলো প্রিন্ট এ সিরিজ ইন ফরওয়ার্ড সিকোয়েন্স, লেটস সে 1 to 10। আর একটা চেক বক্সে বলা হলো যে ইট ক্যান অলসো বি ইউজ টু প্রিন্ট ইন ব্যাকওয়ার্ড সিকোয়েন্স 10 to 1। কোনটা কারেক্ট? দুইটাই কারেক্ট, তাহলে আপনি দুইটাই টিক দিতে হবে, তাই না? এটা তো কোশ্চেনের উপর ডিপেন্ড করবে, কোশ্চেন এবং তার অপশনস কি দেওয়া হয়েছে তার উপর ডিপেন্ড করবে। তাহলে এটা 101 এর কুইজ হলে এরকম একটা কোশ্চেন থাকতে পারতো যে উই ক্যান ইউজ ফর লুপ কোলন, এটা কোশ্চেন, তারপর অপশন হচ্ছে টু প্রিন্ট 1 to 10 in forward sequence, then another option to print 10 to 1 in backward sequence। হ্যাঁ, এই কোর্সের কোশ্চেনের অনুযায়ী অপশনস আসবে, আমি কি জানি কোশ্চেন কি হবে? এটা আপনি দেখবেন কি কোশ্চেন আসে, বাট যাই আসে কনসেপ্ট আসবে, কনসেপ্টের বাইরে কিছু আসবে না। হ্যাঁ, তো আপনাকে যদি আমি একটা কোশ্চেন দেখাইতে চাই, অনলি ওয়ান, ধরেন স্প্রিং এর একটা কোশ্চেন যদি দেখাই আপনাকে, একটা সেটের একটা কোশ্চেন, ধরেন এটা একটা সেকশন 5 এর কুইজ 1, এটা চেক বক্সই আসছে। ওকে, তাহলে ইন এ নেটবিনস প্রজেক্ট if you have 3 fxml files called scene1.fxml, scene2.fxml and scene3.fxml, then which of the following statements is or are true? এটা is না আর আপনাকে ডিসাইড করতে হবে। তাহলে বলেন প্রথম, ঠিক আছে ইন্টেলিজেই দিলাম, এখন তো ইন্টেলিজে, তো ইন্টেলিজেই প্রজেক্ট, এখানে আইডি কি সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে 3টা fxml ফাইল আছে, scene1, scene2, scene3, তাহলে কোন স্টেটমেন্টগুলো একটা বা একাধিক হলে ট্রু। তাহলে প্রথম অপশনটা কি ট্রু? If we want to run the application with scene1.fxml, then we need to double click on the scene1.fxml file। তার মানে আপনার যে প্রজেক্ট ফোল্ডার আছে, প্রজেক্ট ফোল্ডারে এই scene1.fxml ফাইলে ডাবল ক্লিক করলে এই অ্যাপ্লিকেশনটা scene1 দিয়ে শুরু হবে কিনা। মানে scene1.fxml যে ফাইলটা আছে রিসোর্স ফোল্ডারে যে scene1.fxml ফাইলটা আছে, ওখানে ডাবল ক্লিক করলে অ্যাপ্লিকেশনটা scene1 দিয়ে শুরু হবে কিনা, আপনার তো ব্যাখ্যা জানা, আপনি ঠিক দিবেন না দিবেন না, হবে না। কেন হবে না? কারণ ওখানে ডাবল ক্লিক করলে অ্যাপ্লিকেশন লঞ্চ হবে না, বরং scene1.fxml এর কোড দেখাবে। হ্যাঁ, জান, আচ্ছা এটা কি হলো, স্টার্টিং fxml নেম মাস্ট বি fxml document.fxml। আপনার যে প্রথম fxml ফাইলটা যেটা দিয়ে আপনি
অ্যাপ্লিকেশনটা শুরু হবে সেই fxml এর ফাইলের নাম fxml document.fxml হইতে হবে, বা আমি এখানে বলতে পারতাম hello view হইতে হবে। এটা আপনার ইচ্ছা, আপনি যে কোনো fxml দিয়ে স্টার্ট করতে পারেন, তাহলে এটাও হবে না। থার্ডটা কি, the application class name must be main application class। অপশনটা পড়েন কি মাস্ট বি ক্লাস নেম, এটা কি মেইন অ্যাপ্লিকেশন ক্লাস হইতে হবে? হ্যাঁ, অন্য নামও হইতে পারে, যেমন বাই ডিফল্ট কি থাকে, হ্যালো অ্যাপ্লিকেশন, আপনি এটাকে রিনেম করে মেইন অ্যাপ্লিকেশন ক্লাস দিতেই পারেন, দ্যাট লুকস গুড। অথবা অ্যাপ্লিকেশন লঞ্চার ক্লাস এরকম নামও দিতে পারেন, কিন্তু এটা ম্যান্ডেটরি না যে এই নামটাই হইতে হবে। তাইলে পরেরটা কি বলতেছে যে নান অফ দ্য আদার অপশনস, তাইলে এইটাই আপনার কারেক্ট অ্যান্সার, এটাই আপনাকে সিলেক্ট করতে হবে। এখন আপনি আবার ভাইবেন না যে নান অফ দ্য আদার অপশন আছে মানে ওইটাই দিব, ওইটা দ্যাট ইজ অলসো মিসলিডিং। এই কোশ্চেনে হয়তো নান অফ দ্য আদার অপশন, কিন্তু অন্য কোশ্চেনে আসলে নান অফ দ্য আদার অপশন হবে না, দেয়ার ইজ এ ভ্যালিড অ্যান্সার। তো তাইলে এখানে তো একাধিক হইতেও পারতো, এটা অপশনের উপর ডিপেন্ড করতো, যে এরকম অপশন যদি দেওয়া থাকতো যে একাধিক কারেক্ট, তখন আপনাকে একাধিক সিলেক্ট করতে হতো। এই ক্ষেত্রে একটাই কারেক্ট, হুইচ ইজ নান অফ দ্য আদার অপশন। ওকে, তো এখন এটা যদি আপনার কনসেপ্ট না থাকে, আপনি র্যান্ডমলি দিলে তো লাভ হবে না তেমন একটা। এটা কি কনসেপ্টের উপর না? আপনি কনসেপ্ট থাকলে আপনি এটা অ্যান্সার করতে পারবেন। কনসেপ্ট থাকলে এগুলো খুব সহজ কোশ্চেন। কুইজ কোশ্চেন্স আর বাই দেমসেলভস আর ভেরি ইজি কোশ্চেন্স। প্রবলেমটা হলো আপনারা যারা একটু পড়াশোনার রেগুলারিটি রাখেন না, কনসেপ্ট ক্লিয়ার থাকে না, তারা গিয়ে ধরা খায়। কিন্তু যারা রেগুলারিটি রাখে, পড়াশোনা করে, কনসেপ্টগুলো ক্লিয়ার রাখে, তারা কিন্তু আসলে ভালো করে। তো এই যে 7, 8, 9 তোলা সবাই তুলতে পারেন, 7, 8, 9 তো সবাই তুলতে পারেন। 10 হয়তো টাইম ম্যানেজমেন্ট একটা ব্যাপার আছে, 2 একটা ছুটে যেতে পারে, তো হয়তো 10 হয়তো সবাই পায় না, কিন্তু 8, 9, 7 এটা 100% অফ ইউ ক্যান গেট। আনফরচুনেটলি অনেকে 0 পায়। তো এইগুলো, এটা কারণ হচ্ছে যে মানে বেসিক্যালি ইউ হ্যাভ টু টেক দ্য অ্যাকাউন্টেবিলিটি, তাই না? যে আমি এখানে একটা কোর্স করতে আসছি, এই কোর্সে এখানে আমাকে কনসেপ্ট বিল্ড করে অ্যাপ্লাই করতে হবে, আমাকে কোডিং এর টাচে থাকতে হবে, প্রজেক্ট কিভাবে কাজ করে আইডির টাচে থাকতে হবে অন এ রেগুলার বেসিস। এইটুকু করলেই আপনি অটোমেটিক ভালো করবেন, কিন্তু এইটুকুই আমরা যারা করতে চাই না তাদেরই আসলে সমস্যা হয়। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আগাই। Now, in data structure course or algorithm course, let's say an algorithm course, did you implement sort algorithm, sort function? করেছেন কি করেন নাই? আচ্ছা, তাহলে সর্ট ফাংশন কিভাবে কাজ করে? কাজে ও কাকে সর্ট করে? কোন লিস্টকে? অ্যারে অথবা লিস্ট যেটাই হোক। তো জানবে কি করে কোন অ্যারে বা কোন লিস্ট? আপনার প্রোগ্রামে তো 10টা অ্যারে থাকতে পারে। কিভাবে আপনি ওকে জানান যে এই অ্যারেটাকে সর্ট করো? না না না, আপনি যদি সর্ট ফাংশনটা কল করেন তাহলে ওকে জানাবেন কি করে যে কোন অ্যারেটা সর্ট করবে? ওইটা তো লিস্টকে যদি সর্ট করেন, লিস্ট ক্লাসেই সর্ট ফাংশন বিল্ট ইন আছে, কিন্তু আমি বলতেছি যে আপনি নিজে একটা সর্ট ফাংশন লিখছেন, ওইটা যদি ইউজ করতে চান, আপনি যদি আপনার যদি একটা লিস্ট থাকে, তাই না, তাহলে আপনি বলতে পারেন যে লিস্ট 1.sort। এটা তো লিস্ট ক্লাসের মেথড, তাই না? কিন্তু এটা তো আপনি লেখেন নাই, বাট হোয়াট আই এম সেইং ইজ যে আপনি একটা সর্ট ফাংশন লিখছেন। ওকে, হ্যাঁ, আপনি নিজেই একটা সর্ট ফাংশন লিখছেন, ঠিক আছে, নিজেই একটা সর্ট ফাংশন লিখছেন। তাহলে এই সর্ট ফাংশনটাকে যদি আমি ইউজ করতে চাই, তাহলে এই সর্ট ফাংশনকে আমি বলবো কি করে যে কি সর্ট করতে হবে? প্যারামিটার দিতে হবে, তাই না? ওকে, ঠিক আছে, গুড। তো তাহলে
let's say you have created a sort function, এরকম একটা সর্ট ফাংশন আপনি হয়তো ইউজ করছেন, যে ঠিক আছে যে শর্টই হোক, তাহলে ওখানে আপনার প্যারামিটার যদি কি ধরনের প্যারামিটার, এটা হোয়াট টাইপ অফ প্যারামিটার? ইন্টিজার অ্যারে, তাই না? নাও ক্যান ইউ ইউজ দিস ফাংশন টু সর্ট এ অ্যারে অফ ফ্লোটস? না। ক্যান ইউ ইউজ দিস ফাংশন টু সর্ট অ্যান অ্যারে অফ স্ট্রিং? না। অনলি ইউ ক্যান সর্ট অ্যান অ্যারে অফ ইন্টিজার্স। কিন্তু আপনার যদি ফ্লোট সর্ট করতে হয় তাহলে আপনাকে আরেকটা ফাংশন বানাইতে হবে, সর্ট ফ্লোটস, যার প্যারামিটার হবে ফ্লোট অ্যারে। আরেকটা ফাংশন বানাইতে হবে সর্ট স্ট্রিংস, যার প্যারামিটার হবে স্ট্রিং অ্যারে। অথচ ভেতরের লজিক হয়তো একই, কিন্তু প্যারামিটার টাইপ ম্যাচ করছে না বলে ইউ আর ক্রিয়েটিং মাল্টিপল ফাংশনস। ওকে, এখন প্রশ্ন হলো যে এটাকে কিভাবে কনভিনিয়েন্ট করা যায় টু দ্য ইউজার। আর এটা যদি একটা ক্লাসে আমি বিল্ড করি জাভাতে, তাহলে ক্লাসকে যে ইম্পোর্ট করবে তার জন্য আমি কিভাবে এটাকে সিম্পলিফাই করতে পারি। সো এটার অ্যান্সার হলো যে ইনস্টেড অফ ক্রিয়েটিং, এগুলো কি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন না? সর্ট ইনস, সর্ট ফ্লোটস, সর্ট স্ট্রিংস, তিনটা আলাদা ফাংশন নাম, and they have their own parameter list. But now what we can do, we can create same sort function but provide three different bodies, three implementation. Implementation 1, implementation 2, implementation 3. What is the method name? প্রথমটা sort. What is the method name? Sort. What is the method name? একই মেথডকে আপনি তিনবার ইমপ্লিমেন্ট করছেন। So this is called method overloading. You are overloading a method with multiple implementation. Normal load of a method is only one implementation. That we are used to. আমরা কিন্তু একটা মেথডের একটাই বডি তৈরি করে অভ্যস্ত। So that is the natural way of creating a function. Okay, and that is the normal load. But if you want, it is not exclusive to Java. Many languages support this. You can actually provide multiple implementation or body or definition যেটাই বলেন of a function. তো তাহলে আমার যদি এখন এরকম তিনটা অ্যারে থাকে, একটা ইন্টিজার অ্যারে, একটা ফ্লোট অ্যারে আর একটা স্ট্রিং অ্যারে, আমি কিন্তু সেম সর্ট ফাংশনকে কল করতে পারি। তো যখন আমি ভ্যালস1 পাঠাচ্ছি তখন ভ্যালস1 কি, তাহলে কোন সর্ট এক্সিকিউট হবে? এই সর্টটা এক্সিকিউট হবে। আমি যখন ভ্যালস2 পাঠাচ্ছি, কি পাঠাচ্ছি? ফ্লোট অ্যারে, তখন এই সর্টটা এক্সিকিউট হবে, কারণ এটার সাথে ম্যাচ করবে প্যারামিটার। আমি যখন স্ট্রিংস পাঠাচ্ছি তখন এই ইমপ্লিমেন্টেশনটা এক্সিকিউট হবে। একটা কোশ্চেন আছে, তাহলে ফাংশনে কি মানে জাভার ফাংশনে কি তাহলে ভিতরে প্যারামিটার উপর ডিপেন্ড করে কল? জাভার ফাংশন বলে না, শুধু গ্লোবাল ফাংশনও আপনি ওভারলোড করতে পারেন সি++। আমরা যদি একই ফাংশন বার করে বি করে ডিটেক্ট করি তাহলে স্যার এরর আসবে না? এই ফাংশন যদি দুইবার করেন এরর আসবে, এটা আপনার হোমওয়ার্ক, চেক করে দেখবেন। হ্যাঁ, প্যারামিটার লিস্ট যদি সেম হয় তখন এরর আসবে। কেন? ধরেন এটাও ফ্লোট অ্যারে, এটাও ফ্লোট অ্যারে, তাহলে এখন যদি আমি ভ্যালস2 কে পাঠাই তাহলে কোনটাকে সে এক্সিকিউট করবে? এটাকে করবে না এটাকে করবে? কনফিউজিং না? অ্যাম্বিগুইটি। কম্পাইলার হেটস অ্যাম্বিগুইটি। হ্যাঁ, বিল্ড হবে না। তার মানে মেথড ওভারলোড করা বা অন্য ল্যাঙ্গুয়েজে যদি গ্লোবাল ফাংশন আপনি ওভারলোড করেন, শর্ত হলো প্যারামিটার লিস্ট মাস্ট বি ইউনিক। একটা প্যারামিটার লিস্ট আর একটা প্যারামিটার লিস্টের সাথে মিলতে পারবে না। বুঝতে পেরেছেন? As long as they are different, compiler at compile time, build time will not have any problem to decide for this call which implementation to execute at runtime. তাহলে রান টাইমে এই কলটার জন্য কোন ইমপ্লিমেন্টেশন আমি এক্সিকিউট করব, এটা কম্পাইলার কম্পাইল করার সময় ডিসাইড করতে পারে। সো ইট উইল বিল্ড দ্য মেশিন কোড। এনি কোশ্চেন? প্রশ্ন করেন, মনের মধ্যে কনফিউশন থাকলে প্রশ্ন করেন।
প্যারামিটার লিস্ট যতক্ষণ ডিফারেন্ট, you don't need to worry about overloading. You can overload as many implementation as you want. Okay? তাহলে এটা কি ক্লিয়ার? তো বলেন না কেন, সেটাও বলেন। Okay. Now my question is, did you overload any method or function এই ডিসকাশনের আগে? না স্যার, না হ্যাঁ স্যার? কতজন নো দেখি? তাহলে বাকিরা ইয়েস। আচ্ছা, শিওর না কতজন হাত তুলেন যে নট শিওর? কেউই তুলতেছেন না, তার মানে আপনি শিওর যে হয় করছেন অথবা করেন নাই। তাহলে মেথড ওভারলোড করছেন কয়জন হাত তুলেন? করেন নাই কয়জন হাত তুলেন? বাকিরা হাত তুলতেছেন না কেন? আপনি হাত তুলেন নাই কেন? পিছনে, হ্যাঁ হ্যাঁ, ওই যে একদম পিছনে, হ্যাঁ হ্যাঁ। তাহলে শিওর না সময় হাত তোলেন নাই কেন? আপনি কি ইনস্টাগ্রাম দেখতেছেন? তাইলে আপনাকে তো অপশন দেওয়া হয়েছে যে শিওর নাও ইজ অ্যান অপশন। আসলে আপনি করেছেন, কোথায় করেছেন? এখানেই করেছেন। পাইথনেরটা তো আমি জানি না করেছেন কি করেছেন, আমি আই ডোন্ট নো যে আপনি পাইথনে কি করেছেন, এখানেই করেছেন। কোথায় করেছেন? এই যে প্যাসেঞ্জার ক্লাসে দেখেন, এই যে এই মেথডের নাম কি? এই মেথডের নাম কি? তো কনস্ট্রাক্টর ওভারলোড করেছেন আপনি। কনস্ট্রাক্টর ইজ ওভারলোডেড। টু স্ট্রিং করেছি না আমরা? টু স্ট্রিং কি? হোয়াট ইজ টু স্ট্রিং? টু স্ট্রিং ও অটো জেনারেট করা যায়। সো টু স্ট্রিং হচ্ছে it returns the string equivalent of your object. Now what do you mean by string equivalent of a customer object? এটার মানে কি ব্যাখ্যা করেন। আমার যদি একজন কাস্টমার থাকে, একটা কাস্টমার অবজেক্ট, তো এইটা তো কাস্টমার টাইপের একটা ভেরিয়েবল, তাই না? এই কাস্টমারটা কি স্ট্রিং না? কাস্টমার তো কাস্টমার টাইপের একটা ভেরিয়েবল বা অবজেক্ট। তাহলে এই কাস্টমার C1 এর স্ট্রিং ইকুইভ্যালেন্ট মানে কি, এটা ব্যাখ্যা করেন। না, স্ট্রিং ইকুইভ্যালেন্ট অর্থটা কি? মানে এটাতে আমরা কি মিন করতে চাই? যে একটা অবজেক্টের স্ট্রিং ইকুইভ্যালেন্ট বলতে আমরা কি মিন করতে চাই? যে ওই অবজেক্টের ইনফরমেশন গুলো স্ট্রিং আকারে আমি যদি পাই, তাহলে ওটাকে আমি কোথাও আউটপুটে ইউজ করতে পারি। তাহলে আমি কাস্টমার ইনফরমেশনকে যদি আউটপুটে ইউজ করতে চাই, একটা লেভেলে, একটা অ্যালার্টে বা কনসোলে, তো তখন তো আমি অবজেক্টকে তো আর প্রিন্ট করতে পারবো না। তাহলে অবজেক্টের যে ইনফরমেশন অর্থাৎ ফিল্ড ভ্যালু, সেটাকে আমি প্রিন্ট করতে পারবো অ্যাজ এ স্ট্রিং। তো তাহলে আমি এই টু স্ট্রিং মেথডের মধ্যে আমি আসলে আমার ওই প্রম্পট সহ একটা ফরম্যাট দাঁড় করাতে পারি, এই হচ্ছে স্ট্রিং ইকুইভ্যালেন্ট। তার মানে অটো জেনারেটেড স্ট্রিং আমাকে বলে যে ক্লাসের নাম সেকেন্ড ব্র্যাকেট, তারপরে ফিল্ড নাম ফলোড বাই ফিল্ড ভ্যালু স্পেস, এইভাবে সবগুলো হয়ে গেলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটাই হচ্ছে টু স্ট্রিং। বুঝাইতে পারছি? এখন এটা তো ডিফল্ট টু স্ট্রিং, যেটা আমাকে অটো জেনারেট করে দেয়, তাই না? তাহলে আমি আবার দেখাই, রাইট ক্লিক, জেনারেট, এই যে টু স্ট্রিং বলতে, টু স্ট্রিং এর যে স্ট্রিং ইকুইভ্যালেন্ট, সেখানে কি তুমি কমপ্লিট ইনফরমেশন রাখতে চাও না পার্শিয়াল ইনফরমেশন রাখতে চাও? কমপ্লিট ইনফরমেশন রাখতে চাইলে অল ফিল্ড সিলেক্ট করতে হবে। সো বাই ডিফল্ট অল ফিল্ডই সিলেক্ট করা থাকে। আপনি যদি কোনোটা বাদ দিতে চান, এটা সিলেক্ট করে বাদ দিয়ে দিবেন। তো যাই হোক, তাহলে এই হচ্ছে আমার টু স্ট্রিং। তো তার মানে প্রত্যেক ক্লাসে একটা টু স্ট্রিং আমরা পেতে পারি। এখন I may not like this format, so I can actually edit here and make my own format, which also is a string. আমি এটার জায়গায় আমি তো এটাও দিতে পারতাম, এটার জায়গায় আমি এটাও দিতে পারি, তাহলে এইটাই টু স্ট্রিং হবে। মানে আমি যদি এই স্ট্রিংটাকে যদি এটা দিয়ে রিপ্লেস করি, তাহলে এটাই টু স্ট্রিং হবে। I have flexibility to edit the two string. ওকে, এখন যে এখানে একটা টু স্ট্রিং আছে, তাই না? এখন এটাকে যদি আমরা রান করি, কোথায় রান হচ্ছে টু স্ট্রিংটা? আমরা কোথাও দেখাচ্ছি কন্ট্রোলে, এই যে টু
কোথায় আমরা এই যে দেখেন, এই যে আমার যে প্যাসেঞ্জার, সেই প্যাসেঞ্জারের টু স্ট্রিং ইকুইভ্যালেন্ট আমি আমার যদি 5টা প্যাসেঞ্জার থাকে এই লিস্টের মধ্যে, এটা তো আমাদের সেকশন 3 না? ও ও আচ্ছা, ওকে, তাহলে আমাকে 3 অ্যাড করতে হবে। 3 কোনটা? নাম ছাড়াটা হচ্ছে 3। ওকে, হ্যাঁ, এত মজা কেন? আচ্ছা, ও টুইস্টিং আপনাদের করানো হয় নাই, ঠিক আছে, অসুবিধা নাই, দেখে বলতেন অলরেডি। তো তাহলে আমি যদি এখন এখানে, হ্যাঁ, স্ক্রিন শেয়ার, ওকে, হ্যাঁ হ্যাঁ, করে দেবো। আসছে, ওকে। তো তাহলে রাইট ক্লিক, জেনারেট, এই যে কনস্ট্রাক্টর গেটার সেটার আমরা জেনারেট করছি না, সিমিলারলি আমরা টু স্ট্রিংও জেনারেট করতে পারি। তো করে ফেললাম, ওকে। এখন ধরেন আমি কিভাবে চাই, ধরেন আমি স্ল্যাশ এন দিতে চাই, প্রত্যেকটা নিচে নিচে আসবে, ওকে, তাহলে আমি কমা সরাই দিতে পারি, নিচে নিচে আসলে আর কমা দিব কেন, তাই না? তাহলে ধরেন আমি বললাম যে নিচে নিচে দিব, তাহলে এখানে আমি স্ল্যাশ এন, ওকে, হ্যাঁ, ও প্লাস 2 বার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এইটা যদি দেই তাহলে কি হবে? আচ্ছা, ওর ডিফল্ট যেটা আছে ওইটাই আগে টেস্ট করি, ঠিক আছে। তাহলে আপনি বলতে পারেন যে এনআইডি, তারপরে প্রম্পট কমা, মানে আমাদের এইটাই আসলে, হ্যাঁ, কিন্তু ও হচ্ছে ওই ওই যে আমার আইডি ফিল্ড ডিক্লারেশনের সিরিয়াল অনুযায়ী বানায়, ওকে, ফিল্ড যে সিরিয়ালে ডিক্লেয়ার করা হয়েছে ওই সিরিয়ালে বানাবে। এটি পাসপোর্ট নাম্বার ডিওবি দিয়ে শেষ। আপনি যদি সিকোয়েন্স চেঞ্জ করতে চান করে দিতে পারেন, দ্যাটস আপ টু ইউ, ঠিক আছে। তাহলে লেটস সে এই হচ্ছে আমাদের টু স্ট্রিং, তো তাহলে এখন এটাই আমার স্ট্রিং ইকুইভ্যালেন্ট হিসাবে রিটার্ন হবে, সো রিটার্ন টাইপ স্ট্রিং। এখন আমরা যদি কন্ট্রোলারে যাই, কন্ট্রোলারে গিয়ে আমরা কি করেছিলাম, এই যে আমরা বলেছিলাম কোথায়, শো প্যাসেঞ্জার ইনফো করেছিলাম না? এখন আমি এইটা না করে সিস্টেম ডট আউট প্রিন্ট লাইনে আমি টু স্ট্রিং দিয়ে দিতে পারি। এখন এইটা কল করলে শুধু কনসোলেই প্রিন্ট হবে, কিন্তু আমি যদি একটা লেভেলে প্রিন্ট করতে চাই তাহলে তো এই মেথড কাজ করবে না, কারণ এই মেথডের কোড কি? এই মেথডের কোড হলো যে প্রিন্ট টু দা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনে সরাসরি আমরা বলে দিচ্ছি যে এইটা তুমি প্রিন্ট করো। তাহলে এই মেথড তো আমি যদি লেভেলে আউটপুট দেখাতে চাই বা একটা অ্যালার্টে পপ আপ দেখাতে চাই, কাজ করবে না, করবে? করবে না। তো সেই জন্য টু স্ট্রিং করে ইউজ করলে কি হয়, টু স্ট্রিং আমাকে কন্টেন্টটা দিবে, এইটাকে আমি প্রিন্ট সিস্টেম ডট আউট প্রিন্ট লাইনে পাঠাতে পারি, লেভেলে পাঠাতে পারি, অ্যালার্টে পাঠাতে, বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। সো টু স্ট্রিং gives you to use the content in many different ways once you get the string. So এই জন্য টু স্ট্রিং খুব পপুলার একটা ইউজফুল একটা মেথড।
আউটপুট পারপাসে ইউজ করার জন্য। সাবজেক্টের ভ্যালুটাকে যদি আউটপুট পারপাসে ইউজ করতে চাই তাহলে টু স্ট্রিং আমার অনেক সময় কাজে লাগে। ওকে, সো দ্যাট ইজ ওয়াই এভরি ক্লাসে আমরা একটা টু স্ট্রিং জেনারেট করতে পারি। ওকে, তো এখন তাহলে আমরা কন্ট্রোলারে গিয়ে যদি বলি যে ওকে, এটার বদলে আমি যদি বলি যে P2 P1 তো ছিলই একটা, না? হ্যাঁ, তাহলে P1 ডট শো প্যাসেঞ্জার আমরা দিয়েছি অলরেডি, তাহলে P2 টা আমরা টু স্ট্রিং ইউজ করি। যে P2 ধরেন আপনি এখানে বললেন যে s out P2 ডট টু স্ট্রিং, আপনাকে এই সরাসরি আপনি ওই প্রিন্ট লাইন ফাংশনে P2 এর স্ট্রিং ইকুইভ্যালেন্ট দিয়ে দিতে পারেন। তাহলে P1 এর আউটপুট কি হবে? P1 এর আউটপুট হবে নেম দিয়ে শুরু হবে, আর P2 টা শুরু হবে NID দিয়ে এবং ক্লাসের নাম সহ। ক্লাসের নাম সহ, তাই না? তাহলে P2 যেহেতু টু স্ট্রিং স্টার্টস উইথ ক্লাস নেম, সেকেন্ড ব্র্যাকেট এন্ড দ্য ফিল্ড ভ্যালুস, দেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। কিন্তু শো প্যাসেঞ্জার ইনফোতে আমরা শুধু ফিল্ডের ভ্যালুগুলো প্রিন্ট করছি, নেম দিয়ে শুরু হচ্ছে। তাহলে আমরা এই দুইটা ভ্যারিয়েশনই দেখতে পাবো। আমরা যদি এটা টেস্ট করি, okay, so NID তাহলে এটা P2 এর ইনফরমেশন, আর P1 এর তো ডিফল্ট কনস্ট্রাক্টর ওই 0 TBA বা 0 TBA নাল, তাই না? তো তাহলে দেখেন P1 এর ক্ষেত্রে কিন্তু ওই যে শো ইনফো আমাকে নেম দিয়ে শুরু করতে 0 TBA নাল, আর P2 এর ক্ষেত্রে বলা হচ্ছে প্যাসেঞ্জার সেকেন্ড ব্র্যাকেট NID দিয়ে শুরু করে ওই সেকেন্ড ব্র্যাকেট শেষ। তাহলে এটা টু স্ট্রিং। আর টু স্ট্রিং থাকার সুবিধা হলো যেটাকে আমি অন্য জায়গাতেও ইউজ করতে পারবো। ওকে, নাও আমি চাইলে টু স্ট্রিং কে ওভারলোড করতে পারি। তাহলে আমার যে টু স্ট্রিং আছে ও কি দিয়ে দেখায়? কমা দিয়ে দেখায়, তাই না? এটা হচ্ছে জিরো প্যারামিটার টু স্ট্রিং। তাহলে আমি যদি টু স্ট্রিং কে ওভারলোড করতে চাই, সো আই নিড অ্যানাদার টু স্ট্রিং। কিন্তু এটা যদি সেম প্যারামিটার লিস্ট হয়, কম্পাইলার আমাকে আটকাবে যে সম্ভব না। তাইলে আমি এখানে বলতে পারি যে লেটস সে স্ট্রিং সেপারেটর দিয়ে সেপারেট করব। তাইলে এখানে আর আমার কমা থাকবে না, কমার জায়গায় আমি কি দিব? সেপারেটর। সেটা কমা থাকলে কমা, সেমিকোলন থাকলে সেমিকোলন। বুঝেন নাই? আচ্ছা, এখানে আমি কি পাঠাচ্ছি প্যারামিটার হিসাবে? তো সেপারেটরটা কি? আমি কি দিয়ে সেপারেট করতে চাই? সেমিকোলন দিয়ে করতে পারি, নিউ লাইন দিয়ে করতে পারি, স্ল্যাশ এন দিয়ে। কমা তো আছেই, জিরো প্যারামিটারে তো কমা আছেই। কিন্তু আমি যদি কমা পছন্দ না করি, কমার জায়গায় তো কমা আছেই, এটা ইউজ করলে কমাই আসবে। কিন্তু আমি কমার জায়গায় যদি অন্য কিছু ইউজ করতে চাই, নাও আই ক্যান সাপ্লাই দ্যাট। তো তাইলে আই ওভারলোড দ্য টু স্ট্রিং উইথ দ্য অন্য কিছু সেপারেটর। তাইলে এখানে কমা তো আর থাকবে না তখন, তাহলে কমা সরাই দিব আমি। কিন্তু কমার জায়গায় কি দিব? সেমিকোলন। কেন? সেপারেটর তো সেমিকোলন হইতে পারে, আপনার স্ল্যাশ এন হইতে পারে, ড্যাশ হইতে পারে, আপনি কি দিয়ে সেপারেট করতে চান। তাইলে সেপারেটর তো আপনি প্যারামিটার, তাহলে ওটা ইউজ করবেন, সেপারেটর ক্লাস। স্পেলিং ভুল হয়েছে।
বুঝছেন না বুঝেন নাই? তাইলে এই প্রত্যেকটা কমার জায়গায় কমার আগে আমাকে সেপারেটর ইউজ করতে হবে। তাহলে এই যে সেপারেটর প্লাস দিবেন, আর এই যেহেতু ওখানে সেপারেটরটা আসবে তাহলে কমা তো এটা ইলজিক্যাল। বুঝতে পারছি? এই ব্র্যাকেটের তো দরকার নাই। এই প্যাসেঞ্জারও ধরেন আপনি দিতে চান না। হয়তো আপনি চাইলে শেষে একটা স্ল্যাশ এন দিয়ে দিতে পারেন, আপনার ইচ্ছা। বা না দিলে নাই, দিলে পরে সেটা আপনাকে বলে দিতে হবে, ধরুন দিলেন না, ওকে। তাহলে এটা কি? এইটাও তাহলে আমার একটা টু স্ট্রিং এর, হ্যাঁ, ওভারলোডেড ভার্সন। ওকে, যে একটা টু স্ট্রিং আছে 0 প্যারামিটার আর একটা টু স্ট্রিং প্যারামিটার, সো ইটস কমপ্লিটলি অ্যালাউড টু ওভারলোড। এখন আমি ইউজ করার সময় কোনটা ইউজ করব, দ্যাটস অন মি। এখন ধরেন P2 কে আমি কনসোলে দেখাচ্ছি উইথ 0 প্যারামিটার টু স্ট্রিং, সো ইট উইল শো উইথ কমা। এখন ধরেন আমি একটা অ্যালার্টে দেখাইতে চাই নিউ লাইন দিয়ে দিয়ে, তাহলে আমি একটা অ্যালার্ট নিতে পারি। অ্যালার্টও আপনার টেক্সট ফিল্ড রেডিও বাটনের মতোই এফএক্স লাইব্রেরি থেকেই আসবে। ওকে, সো অ্যালার্ট এ ইকুয়াল টু নিউ অ্যালার্ট। তো অ্যালার্ট আগে ইম্পোর্ট করতে হবে জাভা এফএক্স থেকে। এখন এই যে কনস্ট্রাক্টর এসে চাচ্ছে যে কি টাইপের অ্যালার্ট, এটা কনস্ট্রাক্টরে দিতে হয়। তাহলে অ্যালার্ট টাইপ, এই যে অ্যালার্ট টাইপ। এখন অ্যালার্ট কি টাইপের অ্যালার্ট? এটা ইনফরমেশন না এরর না কনফার্মেশন নাকি ওয়ার্নিং? কি ধরনের অ্যালার্ট? ইনফরমেশন, কারণ আপনি অবজেক্টের ইনফরমেশন দেখাচ্ছেন। তাইলে ইনফরমেশন অ্যালার্ট দিলে ইনফরমেশন আইকন থাকবে। তাহলে আমার অ্যালার্টটা আমি নিউ করে ফেললাম, অ্যালার্ট ইজ ইনস্ট্যান্টিয়েটেড। এখন অ্যালার্টে আমাকে সেট করতে হবে, সেট, আপনি হেডার যদি দিতে চান দিতে পারেন, এটা অপশনাল, না দিলেও অসুবিধা নাই। হেডারে আপনি বললেন যে প্যাসেঞ্জার ইনফো, কিন্তু এটা তো হেডার, কিন্তু আসলে আপনার কন্টেন্ট কি? তাহলে এ ডট সেট কন্টেন্ট টেক্সট, তো সেটা কি? সেটা এখন আপনি যদি বলেন যে p2 ডট টু স্ট্রিং, এখন আপনি এই ভার্সনটা ইউজ করতে পারেন। আপনার মনে হলো যে আমি স্ল্যাশ এন দিয়ে দেখাবো সেপারেটর, তাহলে একই p2 কনসোলে আসবে কমা দিয়ে দিয়ে, অ্যালার্টে আসবে নিউ লাইন দিয়ে দিয়ে। ওকে, মানে হোয়াট এভার ইজ ইউর সেপারেটর। এখন অ্যালার্ট শো করতে হবে, শো শো এন্ড ওয়েট। তাহলে এখন যদি আমরা এটাকে আবার রান করি, ওকে, আপনার নাম? হ্যাঁ, আসাদ। কই থাকেন? বসুন্ধরা। যেহেতু এটা টেক্সট এরিয়া, আপনি মাল্টি লাইন দিতে পারবেন। ওকে, টেক্সট ফিল্ডে কিন্তু মাল্টি লাইন হয় না। আচ্ছা, যাই হোক, ইমেল, ফোন নাম্বার। তো এখন তাহলে দেখেন আমার এই যে এখানে কমা দিয়ে দিয়ে আসছে, ডিফল্ট টু স্ট্রিং, ক্লাসের নাম সহ। একই টু স্ট্রিং আমি আবার অ্যালার্ট ইউজ করছি স্ল্যাশ এন দিয়ে সেপারেটর। আর এই যে হেডার, এটা হেডার না দিলে এটা খালি থাকবে, হেডারটা ম্যান্ডেটরি না, অপশন। ইনফরমেশন অ্যালার্ট, সো আইকন, ইনফরমেশন আইকন।
কনফার্মেশন অ্যালার্ট হলে আবার একটা ওকে ক্যান্সেল, দুইটা বাটন থাকতো, যে আর ইউ শিওর, ওকে ক্যান্সেল। কিন্তু ইনফরমেশন, ওয়ার্নিং, ওকে, এরর, এগুলো হচ্ছে একটাই বাটন, ওকে, মানে টু ক্লোজ দ্য অ্যালার্ট। তাহলে মেথড ওভারলোডিং ক্লিয়ার কিনা? তো জাভাতে বা যে কোনো ক্লাসে, মানে যে কোনো এটা জাভা বলে কথা না, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেখানে আপনার অ্যালগরিদম ইমপ্লিমেন্টেশন করা হয়, অ্যালগরিদম গুলো ওভারলোড করা থাকে ফর অল ডিফারেন্ট টাইপস। তাহলে এই যে সর্ট অ্যালগরিদম, আপনি মানে আপনার এই সর্ট অ্যালগরিদম, সার্চ অ্যালগরিদম, এগুলো ওভারলোড করা অলরেডি লাইব্রেরিতে, যাতে ডিফারেন্ট টাইপের ডাটা সে সার্চ করতে পারে। ওকে, আচ্ছা, এখন আসেন আমরা মেথড চেইনিং এ চলে যাব। মেথড চেইনিং, now what do you mean by method call chaining? মেথড চেইনিং মানে মেথড কল চেইনিং। সো আপনি যদি একটা মেথডকে কল করেন, এই যে এখানে একটা মেথডকে কল করা হয়েছে, is there any chain? No, একটাই মেথড কল করা হয়েছে, একটাই মেথড কল এখানে, তাই না? ম্যাট্রিক্স অপারেশনে যদি যাই, করছিলাম না আমরা? ওকে, তাহলে আপনাদের ম্যাট্রিক্স অপারেশন সেকশন 3, ম্যাট্রিক্স ক্লাসে যদি যাই, এখানে আমরা কি কি মেথড করছি? আচ্ছা, কিছুই করি নাই। তাহলে ধরেন আপনি যদি ট্রান্সপোজ করতে চান বা অ্যাড করতে চান, ধরেন অ্যাড মেথডটা যদি করি, ওকে, পাবলিক ভয়েড অ্যাড ম্যাট্রিক্স। এখন খেয়াল করেন যে প্রিন্ট ম্যাট্রিক্স মেথড, এই মেথডের কাজ কি? হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস মেথড? এই মেথডটা আমরা বানিয়েছি কেন? একটা মেথডের তো কাজ থাকবে, তাই না? এই মেথডের কাজ কি? ম্যাট্রিক্সটাকে, মানে ওর ভ্যালসটাকে, ওর যে এলিমেন্টস গুলো আছে সেগুলোকে একটা 2 ডাইমেনশনাল ফর্মে কনসোলে প্রিন্ট করা। দ্যাট ইজ দ্য পারপাস অফ দিস মেথড। আচ্ছা, এই মেথডের কাজ কি? হ্যাঁ, র্যান্ডম ভ্যালু দিয়ে ম্যাট্রিক্সটাকে জেনারেট করা, তাই না? তা এখন সেই ম্যাট্রিক্সের সাইজ কত হবে? এখন অলওয়েজ কি তাই হবে? এটা তো ইউজার চাইতে পারে যে আমি 3/4, তাহলে সেটা কি পসিবল? হ্যাঁ, কি করবে? ইউজার কিভাবে কোড চেঞ্জ করবে? প্রোগ্রামার কোড চেঞ্জ করতে পারে, ইউজার রান টাইমে কিভাবে? এই মেথডে তো সেটা হচ্ছে না, এই মেথডে তো ফিক্সড 5/5ই হবে। কিন্তু আপনি যদি এটা ফ্লেক্সিবল রাখতে চান, টু দা, এখন ধরেন এই ক্লাস, এটা একটা লাইব্রেরি ক্লাস, ম্যাট্রিক্স ক্লাস আপনি ইম্পোর্ট করছেন, তো ম্যাট্রিক্স ক্লাস তো আর আপনি মডিফাই করতে পারবেন না, কিন্তু ম্যাট্রিক্স ক্লাসের সেট ম্যাট্রিক্স উইথ র্যান্ডম ভ্যালু, এই মেথডটা আপনি কল করতে পারবেন। বাট আপনার তো 5/5 দরকার না, আপনার দরকার 6/8। তাহলে কি এটা পসিবল? কিভাবে পসিবল? এখানে পসিবল না। তাহলে কি করতে হবে যাতে পসিবল? 2D লিস্ট নিয়ে হয়েছে, এখন 2D লিস্ট এখানে 2D লিস্ট তো 2D অ্যারে তো থাকবেই। এখন হচ্ছে কোনটা রো হিসেবে কই হচ্ছে, কাউন্ট কোনটা কলাম হিসেবে না, আমি যে 6টা রো আর 8টা কলাম চাই, এটাই মেথডকে আমি জানাবো কিভাবে? প্যারামিটার। তাহলে এনি এক্সটার্নাল ইনপুট ফাংশনাল মেথড কাউন্টস অ্যাজ প্যারামিটার। তাহলে এটা তো একটা এক্সটার্নাল তথ্য, এটা যে ইউজ করবে, যে কল করবে তার ডিসিশন। মেথডের কোড তো আর এটা জানে না, তাহলে মেথডকে এটা জানাইতে হবে। তো মেথডকে কোনো কিছু এক্সটার্নাল জানাইতে হলেই প্যারামিটার। তাহলে এখানে আমার দুইটা প্যারামিটার লাগবে, তো ইন্ট রোজ কমা ইন্ট ভ্যাল। এখানে 5 এর জায়গায় লিখবেন রোজ, আর এখানে লিখবেন কলস
তাহলে পরে 5/5 দিলে 5/5ই হবে, তাই না? এটা ভ্যালস হয়ে গেছে। তাহলে এখন কিন্তু আমার এখানে, তাহলে কি এখানে আমি 5 দিতে পারবো? এটা তো 5 নাও হতে পারে, তাহলে এখানে কি দিব? রোজ দিতে পারেন। অথবা আমরা অ্যারের লেন্থ ডিসকাস করছি না ছবি দিয়ে, ছবিটা মনে আছে? অ্যারের ছবি দিয়ে একটা, এটা মনে নাই? আচ্ছা, এই যে এখানে দেখেন অ্যারে, দেখেন তো n ডাইমেনশনাল অ্যারে কোথায় আছে? এই যে n ডাইমেনশনাল অ্যারে। হ্যাঁ, তা এখন ধরেন এটা একটা অ্যারে, এটা একটা অ্যারে। এই ছবিটা দেখানো হয়নি আপনাদের? সত্যি করে বলেন, রিপিট করায়েন না। যারা ক্লাসে আসেন না তারা না স্যার বললেন না, যারা আসেন তারা বলেন দেখাই নাই। ওকে, ঠিক আছে, ওকে, গুড। তাহলে এই অ্যারেটার নাম কি? ওয়ান ডাইমেনশনাল অ্যারে, কিন্তু অ্যারেটার নাম কি? এলিমেন্ট গুলো ইন্টিজার। অ্যারেটার নাম আছে না একটা, 1D, ওই যে বাম পাশে লেখা আছে। হ্যাঁ, তাইলে এই 1D আমরা বলেছি যে জাভাতে এভরি অ্যারে ইটসেলফ ইজ এ অবজেক্ট অফ অ্যারে ক্লাস। তো জাভাতে আপনি যত ধরনের অ্যারে ডিক্লেয়ার করবেন তারা সবাই ক্লাস। তাহলে ওয়ান ডাইমেনশনাল ইন্টিজার অ্যারে এটাই একটা ক্লাস। ওয়ান ডাইমেনশনাল প্রোডাক্ট অ্যারে, তাহলে অ্যারের এলিমেন্টগুলো হচ্ছে প্রোডাক্ট অবজেক্ট, তাহলে যে প্রোডাক্ট ওয়ান ডাইমেনশনাল অ্যারে ওটাও একটা ক্লাস। টু ডাইমেনশনাল স্ট্রিং অ্যারে সেটাও একটা ক্লাস। তাহলে আপনি যত ধরনের অ্যারে ডিক্লেয়ার করবেন দে দেমসেলফ আর ক্লাস। তাহলে ওই ক্লাসের আবার একটা ফিল্ড আছে লেন্থ। সো অ্যারে নেম ইজ দ্য অবজেক্ট, ডট লেন্থ উইল গিভ ইউ দ্য নাম্বার অফ এলিমেন্টস। তাহলে 1D ডট লেন্থ আমাকে কি দিবে আউটপুটে? তো আমি যদি এখন প্রিন্ট করি 1D ডট লেন্থ, কি আসবে? এস আউট মানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট 1D ডট লেন্থ। তাহলে ও আমাকে কি দিবে আউটপুটে? 3 দিবে। কেন? সেটা তো আপনি হাইয়েস্ট ইন্ডেক্স কত সেটা বলতেছে, কিন্তু এখানে বলতেছে লেন্থ মানে কি, ওর সাইজ কত, এলিমেন্ট কয়টা, ওর ক্যাপাসিটি কত, 4। তাহলে এখানে আমরা পাবো 4। এখন এখন 1D is a, এখানে স্পেলিং ভুল হয়েছে, 1D is a collection of 4 elements. The elements are integer. 1D dot length আমাকে 4 দিবে। এখন যদি আমরা এই অ্যারেটাতে আসি, এখানে কয়টা ইন্টিজার আছে? 12টা, কিন্তু এটা 1D না, এটা 2D অ্যারে, 3 rows 4 columns, কিন্তু এখানে 12টা ইন্টিজার আছে। Now if I print 2D dot length, কত প্রিন্ট করবে? 12, 3 না 12? 2D dot length, আচ্ছা 3 কতজন দেখি হাত তুলেন? একজন। আপনি কি 3? না না, আপনি হাত তুলেন না কেন? 3 কতজন দেখি? 2 জন, 3 জন। আপনি কি এরকম কি বোঝাচ্ছেন? 3.5? তাইলে আচ্ছা 12 কতজন হাত তুলেন? কোশ্চেনটা হলো 1D ডট লেন্থ উইল প্রিন্ট 4, ওখানে 4টা ইন্টিজার আছে। এটা একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে, ওখানে 4টা ইন্টিজার আছে, তাহলে 1D ডট লেন্থ উইল প্রিন্ট 4। 2D তে 12টা ইন্টিজার আছে। কোশ্চেন হলো 2D ডট লেন্থ কত প্রিন্ট করবে? এখানে 4টা ইন্টিজার ছিল, 1D ডট লেন্থ আমাকে 4 দিয়েছে, 4টা এলিমেন্ট। এখানে 12টা ইন্টিজার আছে, তাহলে 2D ডট লেন্থ আমাকে কি প্রিন্ট করবে? 12। তো 12 কতজন হাত তোলেন? আর 3 কতজন? ওই 3, আপনারা 3। আচ্ছা, কেন 3 বলেন? প্রত্যেকটা একটা করে কাউন্ট করবে, কারণ সিম্পল লজিক। 2D is a collection of 1D, তাহলে 2D এর এলিমেন্ট হচ্ছে 1D। 3D is a collection of 2D, তাহলে 3D এর এলিমেন্ট হচ্ছে 2D। 1D এর এলিমেন্ট হচ্ছে দ্য অ্যাকচুয়াল ডেটা, কারণ 1D তো আর সাব ডাইমেনশন হয় না।
2D 2D হচ্ছে 1D হচ্ছে লোয়েস্ট ডাইমেনশন, তো ওর নিচে আর কোনো ডাইমেনশন হয় না। তাহলে 1D এর এলিমেন্ট গুলো হচ্ছে যে অ্যাকচুয়াল ডেটা, কিন্তু 2D এর এলিমেন্ট কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু গুলো না। 2D এর এলিমেন্ট হচ্ছে 1D গুলো, আর 3D এর এলিমেন্ট হচ্ছে 2D গুলো। এইভাবে 4D এর এলিমেন্ট হচ্ছে 3D গুলো। তো তাহলে আপনি যদি এখানে রুবিক্স কিউবে যান, রুবিক্স কিউব চিনেন? সলভ করতে পারেন? কয়জন সলভ করতে পারেন? দুইটা মানে কি? মাত্র 2 পাস। সব পাস পারেন? গুড। কত বাই কত? 4 পর্যন্ত পারেন, ভেরি গুড। 5 ট্রাই করছেন? আচ্ছা, কত পর্যন্ত ট্রাই করছেন রুবিক্স কিউব? 5 ট্রাই করছেন? কি পান নাই? 8 16 রুবিক্স কিউব অ্যাভেলেবল। ও এখন পাওয়া যায়, যমুনাতেই পাবেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে রুবিক্স কিউব, ধরেন এটাকে যদি ধরি, এগুলোকে যদি আপনি স্ট্রিং চিন্তা করেন, যে এখানে স্ট্রিং এর ভ্যালু হোয়াইট, এখানে মেরুন, ব্লু, ওকে, তাহলে এখানে কতগুলো স্ট্রিং আছে একটা রুবিক্স কিউবে? 6টা স্ট্রিং আছে। হ্যাঁ, 36। মানে এই টুর ম্যাথে ভুল করতেছেন কেন? কোশ্চেনটা হলো এইগুলো হচ্ছে স্ট্রিং, তো এই স্ট্রিং এর ভ্যালু হোয়াইট, বা এটাকে যদি ধরি, হ্যাঁ, এটা তো ধরেন একই কালার দেখাচ্ছে, ধরেন এটাকে যদি ধরি, এই স্ট্রিংটার ভ্যালু গ্রিন, এই স্ট্রিংটার ভ্যালু হোয়াইট, এই স্ট্রিংটার ভ্যালু অরেঞ্জ, তাই এই রুবিক্স কিউবে কয়টা স্ট্রিং আছে? আবার আপনাদের এখন প্রাইমারি স্কুলে ফেরত পাঠাইতে হবে। হ্যাঁ, হাউ কাম? আমি তো বুঝতেছি না কি হচ্ছে এখানে। এক একটা কালার এক একটা স্ট্রিং, ধরেন কালারের নামগুলো মনে করেন ভ্যালু, তাহলে কয়টা স্ট্রিং আছে এখানে? 54। এটা বলতে কি কি হিসাব করতেছেন? 54 আবার 24। ওই যে একটা মিম বের হয়েছে না, চিটাগাংয়ের এক মেয়ে বলে আবার বলে এক, তো সেরকম আপনার এগুলো কি? তো তাহলে এখানে রুবিক্স কিউবে কি 4টা সাইড? 6টা সাইড, তাহলে কয়টা স্ট্রিং? 54। ওকে, তাহলে আমি যদি এখন বলি যে স্ট্রিং TDR এ, ওকে, রুবিক্স কিউব, ওকে, ইকুয়াল টু নিউ স্ট্রিং কত বাই কত বাই কত? 6/6/6, নাকি ভুল? কোনটা কি হবে? লাস্টেরটা 3। মানে এখানে কি ঠিক আছে না ভুল আছে? হ্যাঁ, কোনটা সেটা? এই তো আবার ভেজাল করলেন। হায়ার ডাইমেনশন বামে থাকে না ডাইনে থাকে? 2D যদি হয় IJ, ভ্যালস IJ, হায়ার ডাইমেনশন কি I না J? তাহলে হায়ার ডাইমেনশন বামে না ডানে? তাহলে আপনার 3D এর হায়ার ডাইমেনশন কোনটা? থার্ড ডাইমেনশন। তাহলে থার্ড ডাইমেনশনে ইজ এ কালেকশন অফ 2D। তাহলে রুবিক্স কিউবে কয়টা 2D আছে? 2D আছে স্যার, তাহলে 1D ছয়টা স্যার। এই যে এটা কি, এই একটা লাইন কি 1D? এরকম 3টা লাইন মিলে তাহলে এক একটা সাইড এক একটা 2D। তাহলে কয়টা 2D আছে? 6টা। তাহলে এটা হবে 6, এবং প্রত্যেকটা 2D আবার 3টা 1D, আবার প্রত্যেকটা 1D তে আবার 3টা করে এলিমেন্ট স্ট্রিং। এখন যদি আপনাকে বলা হয় যে রুবিক্স কিউব ডট লেন কত দিবে? এটা কত দিবে?
এটা কি 54 দিবে? তা কি দিবে? 6 দিবে। কেন? Rubik's cube may have 54 string, but Rubik's cube is a 3D array. So how many 2Ds are there? They are the elements. 6. তাহলে আমি যদি বলি যে একটা 2D তে কয়টা এলিমেন্ট আছে? Rubik's cube এর 2D তে কয়টা এলিমেন্ট আছে? তিনটা 1D। তিনটা 1D। তাহলে এই হোয়াইট সাইডটাকে যদি কনসিডার করেন তাহলে এইটার পরিচয় কি হবে? রুবিকস কিউব 0, এটা হবে রুবিকস কিউব 1, তারপর রুবিকস কিউব 2, রুবিকস কিউব 3, রুবিকস কিউব 4, রুবিকস কিউব 5। তাহলে আপনার এক একটা সাইডের পরিচয় কি? রুবিকস কিউব আই, কারণ 2D গুলাই হচ্ছে এলিমেন্ট। তাহলে রুবিকস কিউবের আই মানে রুবিকস কিউবের এলিমেন্ট, তাই না? তাহলে এইটার আবার লেন্থ যদি বের করতে চাই, যেটা তিনটা 1D, তাহলে রুবিকস কিউব অফ 0 ডট লেন্থ। তাহলে রুবিকস কিউব অফ 0 ডট লেন্থ আমাকে কি দিবে? নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য ফার্স্ট 2D, which is 3. মানে জিরোথ, ফার্স্ট না বলে আপনি যদি বলেন জিরোথ, তাই না? তো এখানে যদি আই দেন তাহলে ith 2D। রুবিকস কিউবের জন্য সেম, সবগুলা 2D তেই তিনটা করে 1D আছে, সো 3। এখন একটা 1D এর পরিচয় কি হবে? এখন ধরেন এই 1D টাকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, এটার পরিচয় কি? কিসের 3? রুবিকস কিউব 3 না, রুবিকস কিউব 1 এর তারপর 02 মানে না, রুবিকস কিউব 1 হচ্ছে এই পুরাটা। তাহলে রুবিকস কিউব 1 এর 0 হচ্ছে এই 1D, রুবিকস কিউব 1 এর 1 হচ্ছে এই 1D লেন্থ। তাহলে রুবিকস কিউব 1/1। আপনি যদি জেনারেলাইজ করতে চান, রুবিকস কিউব ith রুবিকস কিউবের jth 1D, যে কোনো সাইডের যে কোনো রোর যে মানে আপনি 1D এর লেন্থ পেতে পারেন, which is also 3। তাহলে এটা ছিল নাম্বার অফ এলিমেন্টস অফ ith 3, এটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস অফ jth 1D of ith 2D। which is also 3। ঠিক আছে? এটা কি ক্লিয়ার আপনাদের? হ্যাঁ, তাহলে এটা যদি ক্লিয়ার হয়, এখানে আমি কি লিখতে পারি? 5 এর মধ্যে জায়গায় ভ্যালস ডট লেন্থ আমাকে কি দিবে? কয়টা রো তাই দিবে। ভ্যালস তো 2D, তাহলে 2D নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে নাম্বার অফ 1D, which is nothing but number of rows। নাম্বার অফ 1D এখানে নাম্বার অফ রোজ, আর যে কোনো একটা 1D লেন্থ ইজ নাথিং বাট নাম্বার অফ কলাম। তাহলে আপনি এখানে বলতে পারেন, এখানে কি বলবেন? নাম্বার অফ কলাম ভ্যালস আই ডট লেন্থ। ভ্যালস আই হচ্ছে 1D, অর্থাৎ একটা ইন্ডিভিজুয়াল রো, আর লেন্থ মানে নাম্বার অফ কলাম। Are you clear about this? আচ্ছা, ভ্যালস কি 2D না 1D? ভ্যালস 2D। তাহলে ভ্যালস এর লেন্থ কি দিবে? নাম্বার অফ 1D। তাহলে নাম্বার অফ 1D ইজ নাথিং বাট নাম্বার অফ রোজ। তাহলে ভ্যালস 0 কি? 0th 1D। ভ্যালস 1 কি? 1th 1D। তাহলে তার লেন্থ কি দিবে? ওই 1D এর নাম্বার অফ এলিমেন্টস, which is nothing but number of columns। তাহলে আপনি ওইটাই করতেছেন যে ভ্যালস আই ডট লেন্থ, যখন যে রো তখন সেই রোর নাম্বার অফ এলিমেন্টস মানে নাম্বার অফ কলাম।
ফার্স্টেরটা হচ্ছে নাম্বার অফ রো, মানে 2D এর এলিমেন্ট তো নাম্বার অফ রো, নাম্বার অফ 1D। আর এখানে আপনি ওই 2D এর মধ্যে যে 1D গুলো আছে তার এলিমেন্ট বের করতেছেন, হুইচ ইজ নাম্বার অফ কলাম। মেক সেন্স? ওকে, তাহলে ওই একই জিনিস আমরা এখানেও করব। কারণ প্রিন্টের ক্ষেত্রে তো আর আমি তাহলে এখন এটা 5 এ ফিক্স করে রাখতে পারি না, তাই না? আর প্রিন্টের মধ্যে তো রোজ কলাম প্যারামিটারও আসবে না, কারণ অ্যারে থেকে এটা বের করা সম্ভব। তাহলে প্রিন্ট যখন করব, অ্যারে তো অলরেডি রেডি, তাহলে আমি অ্যারেটাকে ইউজ করতে পারি নাম্বার অফ রো নাম্বার অফ কলামস বের করার জন্য। তাহলে আমার প্রিন্টটাও কিন্তু আর 5/5 এর রেস্ট্রিক্টেড থাকলো না। ওকে, তার মানে যে ম্যাট্রিক্স যেভাবে ক্রিয়েট হবে প্রিন্টও সেভাবে করবে, অটোমেটিক। তাহলে এটা আমরা বুঝতে পারলাম কিনা? এখন খেয়াল করেন এই প্রিন্ট ম্যাট্রিক্সের রিটার্ন টাইপ কি? ভয়েড, তাই না? ওকে, এখন যদি আমি এটা ট্রান্সপোজ করতে চাই ম্যাট্রিক্সটাকে, তাহলে এটার কোড কি হতে পারে? ট্রান্সপোজের কাজ কি? হ্যাঁ, যদি 3/4 হয় তাহলে এটা হয়ে যাবে 4/5। এটা কিভাবে করবেন? না, আপনার ভ্যালুগুলো ইন্টারচেঞ্জ করে দিতে হবে, তাই না? এখন আপনি ভ্যালসকে নিউ করছেন সাপোজ 3/4, তাইলে আপনি এখানে 4/3 তো ডাটা রাখতে পারবেন না, তাহলে আপনার 4/3 আগে একটা নিউ করে নিতে হবে। আবার এই ভ্যালসকেও আপনি এখন ফেলে দিতে পারবেন না, কারণ ডাটাগুলো এই ভ্যালসের মধ্যেই আছে। তাহলে এই ভ্যালসটাও রাখতে হবে নতুন একটা ভ্যালসের মধ্যে, যে এটা 3/4 হলে ওটা 4/3 হবে। তারপর এখান থেকে ডাটা উল্টায় ট্রান্সফার করতে হবে, এখানে যেটা আই যে পজিশন আছে ওখানে সেটা জে আইতে যাবে। তারপরে ভ্যালটাকে ডিলিট করে নতুন ভ্যালটাকেই ভ্যাল বানাইতে হবে। সো তাইলে এটার কোড কি হবে? তাইলে আমরা আগে একটা নতুন একটা ভ্যাল লাগবে। সো 2D array it's a new values equal to new int কত বাই কত হবে? আপনার কিন্তু এটার একটা ক্লায়েন্ট আছে, ধরেন m1.transpose, তাহলে m1 কিন্তু একটা ম্যাট্রিক্স অলরেডি এক্সিস্ট, তাহলে অলরেডি তার একটা ভ্যালস আছে। তাহলে this dot vals মানে m1 এর ভ্যালস। তাহলে m1 এর ভ্যালস যদি 3/4 হয়, এই নিউ ভ্যালস হবে 4/3। তাহলে এখানে কি দিবেন? এখানে দিবেন this dot vals dot length, কারণ ওখানে যেটা নাম্বার অফ রো ছিল এখানে সেটা নাম্বার অফ কলাম হয়ে যাবে। this dot আপনি না দিলেও সমস্যা নাই, তাই না? this dot ম্যান্ডেটরি না। আর এখানে কি হবে? ভ্যালস 0 যেমন একটা ধরে নেন, আই দিলে তো লুপ চালাইতে হবে, এখানে তো লুপ নাই, তাহলে প্রথমটাই ধরে নেন ডট লেন্থ। তাহলে ভ্যালসে যেটা নাম্বার অফ কলাম ছিল সেইটা এখানে হয়ে গেল নাম্বার অফ রোজ, আর ভ্যালসে যেটা নাম্বার অফ রোজ ছিল সেইটা হয়ে গেল এখানে নাম্বার অফ কলাম নিউ করার সময়। তাইলে আমার 3/4 এর জন্য 4/3 একটা বানাই ফেললাম। এখন আমার কাজ কি? লুপ চালাবো। তাহলে লুপের মধ্যে আমি কি করব? এটা হবে নিউ ভ্যালসের, কারণ নিউ ভ্যালসের সাইজে তো ঢুকবে, তো নিউ ভ্যালস দিতে পারেন। তাহলে নিউ ভ্যালস ওকে, তাহলে নিউ ভ্যালস এখন 4/3, ভ্যালস ছিল 3/4, নিউ ভ্যালস এখন 4/3। তাহলে 4/3 তেই তো আপনি রাখবেন ডাটাটা। তো লুপ চালাইলাম 4/3, কিন্তু এখানে কি রাখবো? এখানে রাখবো যে নিউ ভ্যালস ij equal to vals ji, মানে এখানে যেটা 3/2 ওখানে সেটা 2/3 হবে। তাইলে আমার এই লুপটা যখন শেষ হবে, ম্যাট্রিক্স কিন্তু ট্রান্সপোজ হয়ে গেছে, কিন্তু m1 এর মধ্যে হয় নাই, নিউ ভ্যালস এর মধ্যে হয়েছে। m1's ডট ভ্যালস কিন্তু আগেরটাই আছে। তাইলে আমাকে এখন বলতে হবে যে m1 এর যে ভ্যালস ছিল, তাহলে this dot vals বা শুধু ভ্যালস
ইকুয়াল টু নিউ ভ্যালস। তাহলে যে এখানে যে 4/3 যেটা আমি করেছিলাম সেটাই এখন ভ্যালস হয়ে গেল ক্লায়েন্টের M1 এর। তাহলে ট্রান্সপোজ শেষ, ঠিক আছে। এখন আমি যদি এখানে সে কি বলে কন্ট্রোলারের কি সমস্যা করে, ও নিউ ম্যাট্রিক, এই যে এখানে আমাকে এখন দিতে হবে তাই না। ধরুন আমি বললাম যে 3/4, কারণ এখন তো সে প্যারামিটার এক্সপেক্ট করতেছে, ওই জন্য এরর দিচ্ছি, ওটা আমরা চেঞ্জ করছি। ওকে, তাহলে এখন যদি আমি কন্ট্রোলারে গিয়ে বলি যে M1 ডট প্রিন্ট ম্যাট্রিক্স, তারপরে কি বলবো M1 ডট সেট ম্যাট্রিক্স, তাই না। এখন এই যে এখানে দুইটা কল করা হলো, দুইটা কি আলাদা আলাদা কল করা হয়েছে না, কিন্তু দুইটা কলকে যদি আমি চেইন করে একটা কলে নিয়ে আসি, একটা কমান্ডে নিয়ে আসি, তাহলে এটাকে বলে মেথড কল চেইন। এখন এটার এক্সাম্পল কি হতে পারে আমি দেখি এখানে আছে কিনা, অন্য সেকশনে যদি করায় থাকি, তাহলে যেহেতু আপনাদের সময় কম, ওদের কয়টায় 2:40 না, তাই তো আগে আসছে কেন। আচ্ছা, তো ধরেন আপনার নাম কি, আসাদ। আসাদ মাস্টার্স করতে সুইডেন যাচ্ছে। আসাদ খুব হ্যাপি, 100% স্কলারশিপ। আসাদের ছোট ভাইয়ের নাম বাবু। হ্যাঁ, বড় ভাইকে তো অর্ডার দিতে পারবেন না, ধরেন আপনার ছোট ভাই আছে, তার নাম বাবু, ঠিক আছে। এখন আসাদ যাওয়ার আগে তার খুব ঘনিষ্ঠ বন্ধু আপনারা যারা আছেন তাদেরকে নিয়ে বাসায় একটা পার্টি দিবে, ঠিক আছে। এখন হিউম্যান ক্লাসের বাবু হচ্ছে হিউম্যান ক্লাসের একটা অবজেক্ট। আসাদ বলতে পারে যে বাবু এই ড্রয়িং রুমটা একটু গুছিয়ে রাখো, আমার বন্ধুরা আসবে পার্টি করতে। তো সে বলতেছে অ্যারেঞ্জ লিভিং, লিভিং মানে এলাই হবে। এটা কি বুঝতেছেন না বুঝতেছেন না? হ্যাঁ, কথা বলেন। বোঝাচ্ছি আগে। তাহলে উনি বাবুকে বলল, মানে মেথড কল করলো অ্যারেঞ্জ লিভিং রুম, বাবু হচ্ছে ক্লায়েন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন উনি বাবুকে কিছু পয়সা দিয়ে বললো যে বাবু বাই স্ন্যাক, বাই স্ন্যাক, বন্ধুরা আসবে, আপনি তো কিছু স্ন্যাক্স স্ন্যাক্স, শিক কাবাব, তাই না, রুমালি রুটি, এগুলো আনাইতে হবে। তা আপনি বাবুকে অর্ডার দিলেন যে বাই স্ন্যাক। আচ্ছা, তারপরে আপনি এখন সুইডেন যাচ্ছেন, আপনি এখন 7 আসমানে আছেন। আপনার বাবাকে বললেন আমার বন্ধুদের গ্রিট করবি বেটা, তো বললেন যে গ্রিট গেস্ট। এখানেই শেষ না, তারপর বললেন যে তুই যদি একটু খাইতে চাস তাহলে সার্ভ করা লাগবে, তো বাবু ডট সার্ভ স্ন্যাক। Now these calls are independent calls. ওকে, এখানে কোনো মেথড কল চেইন হয় নাই। এখন দেখেন কলগুলো যদি আমি পড়ি, বাবু ডট, তাহলে এই কলগুলোর ইকুইভ্যালেন্ট যদি আমি ট্রান্সলেশন করি তাহলে জিনিসটা এরকম শোনাবে যে বাবু লিভিং রুমটা একটু অ্যারেঞ্জ করে রাখো, দেন বাবু স্ন্যাক্স এগুলো কিনে আনবা, দেন বাবু আমার ফ্রেন্ডরা আসলে তাদেরকে গ্রিট করবা, দেন বাবু ওরা বসলে পরে স্ন্যাকগুলো সার্ভ করবা। বাবু বলবে যে এত বাবু বাবু করতেছো কেন, এত বারবার বাবু বাবু করার কি আছে, একবারে বলা যায় না। সো ইটস নট ইনটিউটিভ। তাইলে আপনি এখন এই 4টা ইনস্ট্রাকশন ভিতরে কল না, এখানে 4টা কলকে আপনি চেইন করবেন। আপনি বলবেন যে বাবু ডট অ্যারেঞ্জ লিভিং রুম ডট বাই স্ন্যাক ডট গ্রিট গেস্ট ডট সার্ভ স্ন্যাক। তাহলে এটা এরকম শোনাবে যে বাবু এই ড্রয়িং রুমটা গুছায় কিছু এই স্ন্যাক্স নিয়ে আসো, তারপর আমার বন্ধুরা আসলে বসতে বলবা, এবং আমরা যখন কথা বলবো তখন স্ন্যাক্স সার্ভ করে দেবো। More intuitive and natural. So this is method called chain.
ওকে, এখন আপনি আমাকে বলেন যে আমি যদি এখন এখানে চেইন করতে চাই আমার ম্যাট্রিক্সের ক্ষেত্রে, যে ছিল এখানে, তাই না? তাহলে আমি যদি এখন এখানে এটা চেইন করতে চাই যে এম ডট ম্যাট্রিক্সটাকে সেট করো, তারপরে প্রিন্ট করো, বলা যায় না একসাথে? সো দিস ইজ মেথড কল চেইন। হ্যাঁ, এখন এখানে একটা there is a caveat. Caveat is client কোত্থেকে আসবে। Now who is the client of this method call? বাবু। কে ঠিক করে দিতে? মানে কোডের মধ্যে মেথডের যে অথার সে লিখে দিছে বাবু, তাই না? তাইলে কলার মেথড থেকে সাপ্লাই দেওয়া হয়েছে যে ক্লায়েন্ট কে হবে, কিন্তু বাইস্ন্যাকের ক্লায়েন্ট কে? কোথায় বলা আছে? ডটের বাম পাশে থাকে ক্লায়েন্ট। ডটের বাম পাশে কি বাবু আছে? ডটের বাম পাশে কি আছে? মেথড কল আছে। ইটস দ্য মেথড কল। প্রথম কলটা আছে ডটের বাম পাশে। তো মেথড কল তো আর অবজেক্ট না। তাহলে কি ওইটা কল ফাংশন হিসেবে আমরা একটা পড়াশোনা ওইটা আবার কি করবে? কি করবে? আপনার আপনার বক্তব্যকে ক্লিয়ার করেন। কি হচ্ছে এখানে? ঠিক আসছে? ওকে, এই যে হাইলাইটেড অংশটুকু, এটা তো একটা মেথড কল, বোঝাই যাচ্ছে। নাও দ্যাট হোল মেথড কল কে আমরা ক্লেম করতেছি বাইস্ন্যাকের ক্লায়েন্ট। নাও থিংক অ্যাবাউট ইট, মেথড কল তো আর একটা ক্লায়েন্ট হইতে পারে না, ক্লায়েন্ট একটা অবজেক্ট। তাহলে এখানে বাইস্ন্যাকের ক্লায়েন্ট কে? হ্যাঁ জি, তার মানে এই অ্যারেঞ্জ লিভিং রুম মেথডটা যখন এক্সিকিউশন শেষ হবে তখন সে যদি ভয়েড রিটার্ন করে তাহলে জিনিসটা দাঁড়াবে ভয়েড ডট বাইস্ন্যাক। তো ভয়েড তো আর ক্লায়েন্ট হইতে পারে না। তাহলে টু মেক দিস চেইন ওয়ার্ক, অ্যারেঞ্জ লিভিং রুম মাস্ট রিটার্ন দ্য ক্লায়েন্ট ফর বাইস্ন্যাক। সিমিলারলি বাইস্ন্যাক মাস্ট রিটার্ন দ্য ক্লায়েন্ট, মানে ওর এক্সিকিউশন শেষ হলে যেটা রিটার্ন হবে সেটাই একটু ডটের বামে পড়ে থাকবে। রিটার্নটা কোথায় করে? যেখানে কল হয় সেখানে করে। তার মানে বাবু ডট অ্যারেঞ্জ লিভিং রুম যখন এক্সিকিউশন শেষ হবে তখন যাই রিটার্ন করবে সেটাই ডটের বামে চলে আসবে। তো সেটা ভয়েড হইলে তো হবে না, সেটা ইন্টিজার হইলেও হবে না, সেটা একটা হিউম্যান ক্লাসের অবজেক্ট হতে হবে, কারণ বাবু নিজে একটা হিউম্যান ক্লাসের অবজেক্ট। এরা যদি হিউম্যান ক্লাসের মেথড হয় সবগুলা, সেটা আমরা উপরে 4 লাইনে দেখতে পাচ্ছি সবগুলোর ক্লায়েন্টই বাবু ইন্ডিভিজুয়ালি, তার মানে এরা সবাই হিউম্যান ক্লাসের অবজেক্ট। তার মানে in method call chain the previous call must provide the client for the next call. এটা হচ্ছে বটম লাইন। বোঝা গেল? তাহলে আমাদের এটা কাজ করবে না করবে না? রিটার্ন করে দেখেন। আপনি বলছেন যে এত ভাই এত তুমি অ্যাসাইন করো, অ্যাসাইন করছে, ওর তো কোনো ডাটা রিটার্ন করতে হচ্ছে না, তো রিটার্ন টাইপ ভয়েড করবে না। কিন্তু আমরা যদি কাজ করাতে চাই রিটার্ন টাইপ কি হইতে হবে তখন? হ্যাঁ, তখন তো আর ভয়েড দিলে হবে না, তাহলে কি দিতে হবে ভয়েডের জায়গায়? ওর ক্লায়েন্ট কে হবে? ওর ক্লায়েন্ট কে হবে? না, কি হওয়া উচিত এটার ক্লায়েন্ট? স্ট্রিং, ইন্টিজার? তাহলে প্রিন্ট ম্যাট্রিক্সের ক্লায়েন্ট কে হওয়া উচিত? একটা ইন্টিজার না একটা স্ট্রিং? স্ট্রিং। প্রিন্ট ম্যাট্রিক্সের ক্লায়েন্ট হবে স্ট্রিং। এটা কি স্ট্রিং ক্লাসের মেথড? তাইলে ইন্টিজার, প্রিন্ট ম্যাট্রিক্স ইন্টিজার ক্লাসের মেথড, তো কোন ক্লাসের মেথড এটা? তার ক্লায়েন্ট কে হয়? ওই ক্লাসের একটা অবজেক্ট।
তাহলে প্রিন্ট ম্যাট্রিক্সের ক্লায়েন্ট কি হওয়া উচিত? ম্যাট্রিক্স অবজেক্ট। তাহলে সেট ম্যাট্রিক্স র্যান্ডম ভ্যালু শুড রিটার্ন এ ম্যাট্রিক্স অবজেক্ট। তাহলে রিটার্ন টাইপ শুড বি ম্যাট্রিক্স। তাহলে ইন্টিজার স্ট্রিং এগুলো কি বলতেছেন? তাহলে এখন আপনাকে একটা ম্যাট্রিক্স রিটার্ন করা লাগবে, তাই না? তাইলে আপনি এই যে শেষমেশ আপনাকে একটা রিটার্ন স্টেটমেন্ট দিয়ে একটা ম্যাট্রিক্স রিটার্ন করতে হবে। তাহলে আপনি কি রিটার্ন করবেন এখানে? এখন চিন্তা করে দেখেন যে এটার ক্লায়েন্টকে এম, তাহলে এটার ক্লায়েন্ট আপনি কাকে বানাতে চান? এম কে না অন্য কোনো ম্যাট্রিক্স কে? এম কে। ইনটিউটিভলি তাই মনে হচ্ছে না যে অ্যাসাইন করে প্রিন্ট করে দাও। তাহলে তো আপনি বলবেন না যে ম্যাট্রিক্স 1 কে অ্যাসাইন করে ম্যাট্রিক্স 2 কে প্রিন্ট করো। এটা তো আর আপনি চেইনে আনবেন না, মানে চেইনে তো আর আপনি সেটা আনবেন না, সেটা আপনার লজিক্যাল হয়। তাহলে আপনি এম কেই প্রিন্ট ম্যাট্রিক্সের ক্লায়েন্ট বানাতে চান, তাহলে আপনি কাকে রিটার্ন করবেন? Would you create a new object and return that? So matrix, sum matrix, obj, এইটাকে রিটার্ন করবেন? এটা তো এম না, এটা তো অন্য একটা ম্যাট্রিক্স আপনি নতুন করে ডিক্লেয়ার করছেন, তাই না? তাহলে কাকে রিটার্ন করবেন? এম কে। তাহলে কি লিখব? রিটার্ন এম। সেটা লিখলেও তো হবে না, কারণ আপনি এখানে এম বলছেন, এম না বললে তো আপনি এখানে এম টু বলতে পার, মানে এই চেনে তো আমি এম টু বলতে পারতাম, চেনে তো আমি এম থ্রিও বলতে পারতাম। এখানে তো আমি যা খুশি তাই দিতে পারি, যখন যেটা দিব সেটাই ক্লায়েন্ট হবে। তাহলে এখানে এম দিয়ে তো ফিক্সড করা যাবে না। দিস, গুড। তাহলে দিস ক্লায়েন্টকে রিটার্ন করতে হবে। তাহলে এই সেট ম্যাট্রিক্সের যে ক্লায়েন্ট সেই প্রিন্ট ম্যাট্রিক্সের ক্লায়েন্ট হবে। তাহলে রিটার্ন, ভেরি গুড, তাহলে রিটার্ন দিস। এখন আমার এই চেনটা কাজ করবে। তো আমি যদি চেনটা এখন করে দেখাই আপনাদের, এখন কাজ করবে, যেহেতু আমরা এখানে ম্যাট্রিক্স রিটার্ন করছি, নাহলে কিন্তু এটা করতো না। তাহলে আমাদের কন্ট্রোলারে যদি যাই, যেটা আজকে সময় নাই, এই দুইটা লাইন আমি যদি কমেন্ট করে দেই, ঠিক আছে, এটাও কমেন্ট করে দেই, তাহলে দেখেন আমি এক লাইনে করে ফেলতে পারি যে ম্যাট্রিক্স ক্যাপিটাল হবে, ম্যাট্রিক্স M1 ইকুয়াল টু নিউ ম্যাট্রিক্স, ওকে, পরে M1 ডট এই যে সেট ম্যাট্রিক্স উইথ র্যান্ডম ভ্যালুস কত দিতে চান, এটা আপনি গেট টেক্সট করে পার্স করে দিতে পারেন যদি ইউজার ইনপুট হয় fxml এ, তাই না? এখানে আমি আপাতত দিয়ে দিচ্ছি লেটস সে 3/4, ঠিক আছে, ডট সেট, সেট ম্যাট্রিক্স, হ্যাঁ সেট করলাম, তাহলে এখন কি হবে? প্রিন্ট ম্যাট্রিক্স। কটা বাজে? ঠিক আছে, আরো 7 মিনিট আছে। এখন যদি প্রিন্ট করার পরে আমি ট্রান্সপোজ করতে চাই, তাহলে ডট ট্রান্সপোজ ম্যাট্রিক্স, and then dot again print matrix. আচ্ছা, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের স্পেলিং ঠিক আছে? শুধু ট্রান্সপোজ। আচ্ছা, সো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন এখানে সমস্যা কি হচ্ছে বলেন? স্পেলিং ভুল হইতে পারে, আরেকবার নিয়ে আসি, কিন্তু সেটা ছাড়াও একটা সমস্যা আছে, বলেন কি সেটা? এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্লায়েন্ট কে? ভয়েড, কারণ প্রিন্ট ম্যাট্রিক্সের রিটার্ন টাইপ ভয়েড। তাহলে আপনাকে ন্যাচারালি মনে হতে পারে রিটার্ন টাইপ ভয়েড, সে কোনো ডাটা রিটার্ন করতেছে না, কিন্তু ওটাকে যদি চেইনে ইউজ করতে চান অ্যাজ এ প্রিভিয়াস কল, তাহলে কিন্তু আবার তাকে রিটার্ন করতে হবে। না, আমি মানে ট্রান্সপোজের আগে পরে দুটেই প্রিন্ট করতে চাই। তাহলে আমি সেট করে একবার প্রিন্ট করলাম, ট্রান্সপোজ করে আবার প্রিন্ট করলাম, তাহলে আমি চারটাই যদি একসাথে প্রিন্ট করতে চাই, তাহলে প্রিন্টেও কিন্তু আমাকে এখন রিটার্ন টাইপ ম্যাট্রিক্স দিতে হবে।
আর তাইলে এখানে আমি রিটার্ন দিস। তাহলে দেখেন এখন কিন্তু এখন এইখানে সমস্যা হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্সও কিছু রিটার্ন করে না। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের পরে প্রিন্ট কল করতে গেলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স আপনাকে এখন বলতে হবে ম্যাট্রিক্স, আর এখানে বলতে হবে এই দিস ডট ভ্যালু অ্যাসাইন করার পরে কিন্তু রিটার্ন করতে হবে। তো তাহলে এখন কিন্তু আপনার এটা পারফেক্টলি ফাইন, বুঝে গেল? তাইলে আমরা যদি এটা এখন রান করি, তাহলে 3/4 ছিল। তাহলে আচ্ছা এখানে স্ল্যাশ এন বেশি চলে আসছে, প্রিন্টে আমরা তো এখানে প্রিন্ট পাশাপাশি দিচ্ছি, তারপরে প্রিন্ট লাইনই তো একটা নিউ লাইন দিবে, ভেতরে আবার আরেকটা নিউ লাইন দিয়ে দিচ্ছে, এই জন্য ডাবল হচ্ছে, বুঝতে পারছেন? তাহলে এই যে দেখেন বিফোর ট্রান্সপোজ 3/4, আফটার ট্রান্সপোজ 4/3। তাহলে এই যে এটা দেখেন এটা ছিল, এটা কত 2/1, তাহলে এটা চলে যাবে 1/2 তে, এই যে 1/2 0 1, এটা কত ছিল 0 0 রো 1 2, 2/2 হচ্ছে 69 বা 2/1 ধরেন, তাহলে এটা হয়ে যাবে 1/2, তাহলে এই যে 1 2 47, ঠিক আছে? এখন আপনার এখানে ক্লায়েন্ট গুলো তো একই ক্লাস, ক্লায়েন্ট অলসো ক্যান বি ডিফারেন্ট ক্লাস। ধরেন আপনার যদি একটা স্ট্রিং থাকে, ধরেন আপনি বললেন যে প্যাসেঞ্জার ক্লাস ছিল না আমাদের, জাস্ট আর একটা মিনিট নিচ্ছি কনসেপ্টটাকে রিইনফোর্স করার জন্য, তারপরে শেষ। এয়ারলাইন্স আমরা রান করছিলাম না প্যাসেঞ্জার? হ্যাঁ আজকেই তো করলাম। হ্যাঁ, তাইলে আমার ওই অন অ্যাকশনেই যদি একটু যাই জাস্ট আপনাকে দেখানোর জন্য, বা স্টার্ট মেথডে গিয়েও আমরা দেখাইতে পারি, প্যাসেঞ্জারই থাকি। হ্যাঁ, তাহলে এখানে আমার যে প্যাসেঞ্জার আছে, কই প্যাসেঞ্জার P2, তাই না? তাহলে আমি যদি এখন আপনাকে বলি যে এস আউট নাম্বার অফ ক্যারেক্টার্স ওকে ইন দ্য নেম অফ P2 হচ্ছে এত বলে, এখানে আমি এখন যদি নাম্বার অফ ক্যারেক্টার্স বের করতে চাই P2, তাহলে এখানে আমি কি করব, প্লাস দেখেন P2 ডট গেট নেম আমাকে কি দিবে, কি রিটার্ন করবে, হুইচ ইজ নামগুলা না, P2 নাম, নামগুলা কেন বলতেছেন? P2 তো একটা অবজেক্ট, তাহলে P2 নাম দিবে, হুইচ ইজ স্ট্রিং। ডট এই যে স্ট্রিং ক্লাসের মেথড আপনি চেঞ্জ করতে পারেন। তাহলে আমরা কতগুলো ক্যারেক্টার আছে দেখাতে চাই, লেন্থ মেথড। তাহলে এখানে কি হইল, দুইটা মেথড কল চেঞ্জ হয়েছে। প্রথম মেথড হচ্ছে গেট নেম, এটা প্যাসেঞ্জার ক্লাসের মেথড, আর চেঞ্জ করা হয়েছে স্ট্রিং ক্লাসের লেন্থের সাথে। তাহলে এই প্যাসেঞ্জার ক্লাসের মেথড ওয়াজ রেসপন্সিবল টু সাপ্লাই দ্য ক্লায়েন্ট অফ দ্য লেন্থ মেথড। তো লেন্থের ক্লায়েন্ট তো হবে স্ট্রিং, বাট প্যাসেঞ্জার ক্লাসের গেট নেম তো স্ট্রিংই রিটার্ন করে। সো প্রথমটার ক্লায়েন্ট প্যাসেঞ্জার অবজেক্ট হুইচ ইজ P2, আর সেকেন্ডটার ক্লায়েন্ট হবে একটা স্ট্রিং যেটা গেট নেম রিটার্ন করবে। তাহলে মেথড চেঞ্জ একই ক্লাসের মেথডের মধ্যে এমন কোনো কথা নেই, ভিন্ন ক্লাসের মেথডের মধ্যেও হইতে পারে। আবার একই ক্লাসের মধ্যে হইলেও একই ক্লায়েন্ট হবে এমনও কোনো কথা নাই। আমাদের ক্ষেত্রে শো ম্যাট্রিক্স, সেট ম্যাট্রিক্স, ট্রান্সপোজ শো একই ক্লায়েন্ট, কিন্তু আমরা চাইলে ভিন্ন ভিন্ন ক্লায়েন্টও হইতে পারি। আপনারা 1 মিনিট দিলে সেটা দেখাই দিতে পারি, দেখাই দেবো? ওকে, তাহলে শেষ হয়ে যায়, ঝামেলা শেষ। ওকে, সো লেটস গো ব্যাক টু দ্য ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স অপারেশন কোথায়? সেকশন 3। হ্যাঁ, এখন এই যে অ্যাড ফাংশনটা যদি আমরা লিখি, অ্যাড ফাংশন কি লিখছি, এটা সবাই একটা অবজেক্ট নিয়ে কাজ করে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স
ক্লায়েন্টকেই ট্রান্সপোজ করে, সেট ম্যাট্রিক্স ক্লায়েন্টকেই সেট করে, প্রিন্ট ম্যাট্রিক্স ক্লায়েন্টকেই প্রিন্ট করে। কিন্তু অ্যাড ম্যাট্রিক্সে ক্লায়েন্ট ছাড়া আরো একটা ম্যাট্রিক্স আছে। সো যদি একটা মেথডে মাল্টিপল অবজেক্ট লাগে, একটাকে ক্লায়েন্ট বানাতে পারবেন, তাহলে বাকিগুলো কি হবে? প্যারামিটার। তাহলে অ্যাড ম্যাট্রিক্সে একটা প্যারামিটার আসবে ম্যাট্রিক্স এম। তাহলে আপনি যদি m1 প্লাস m2 করেন, m হবে m1 ক্লায়েন্ট হতে পারে, m2 সেই ক্ষেত্রে প্যারামিটার হবে। ওকে, এখন করেন আপনি যদি x প্লাস y করেন, z ইকুয়াল টু x প্লাস y, তাহলে z এর ভ্যালু কি x এর ভ্যালু হবে না y এর ভ্যালু হবে? তাহলে এই অ্যাডিশন থেকে কি x আপডেট হয় না y আপডেট হয়? y আপডেট হয়। z ইকুয়াল টু x প্লাস y, এখানে কি x আপডেট হবে না y আপডেট হবে? x আপডেট হবে। z ইকুয়াল টু x প্লাস y সেমিকোলন, এই অপারেশন থেকে কি x আপডেট হবে না y আপডেট হবে? z হোক, কিন্তু আমার ইনভলভড অবজেক্ট যেগুলো অপারেন্ট, এরা কি কেউ আপডেট হবে? না, এরা কেউই আপডেট হবে না। তাহলে z এ কি আমি কি রিটার্ন করব, x না y? অন্য একটা ভ্যালু। তাহলে এখানে m1 রিটার্ন করলেও হবে না, m2 রিটার্ন করলেও হবে না, অন্য একটা ম্যাট্রিক্স রিটার্ন করতে হবে। তার মানে একটা থার্ড ম্যাট্রিক্স লাগবে যে আসলে রেজাল্টটাকে হোল্ড করবে, বিকজ আই এম নট আপডেটিং দ্য ক্লায়েন্ট নর দ্য নন ক্লায়েন্ট। তাহলে আমার একটা টেম্পোরারি অবজেক্ট লাগবে, আর রিটার্ন যেহেতু ম্যাট্রিক্স রিটার্ন করে, তাহলে রিটার্ন টাইপ হবে ম্যাট্রিক্স। তাহলে আমি যদি এখন আমার কন্ট্রোলারে গিয়ে বলি যে একটা m2 যদি নেই, ঠিক আছে, m1 তো আমরা প্রিন্ট করেই দিলাম, m1 তো আমরা প্রিন্ট করেই দিলাম, এখন আমরা m2 প্রিন্ট করব। তাইলে s out স্ল্যাশ n ম্যাট্রিক্স, এটা দিয়ে রাখলাম, দিয়ে এখন আমরা বলবো যে ম্যাট্রিক্স m2 ইকুয়াল টু নিউ ম্যাট্রিক্স, আর m3 টাও রাখলাম। m3 তে নিউ করব না কেন? কারণ ওই যে অ্যাড মেথডই তো নিউ করে রিটার্ন করবে, কাজে এখানে তো আলাদা করে নিউ আসবে না। ঠিক আছে, m3। এখন আমরা m2 কে অ্যাসাইন করব। তাহলে এটা কত ছিল? 3/4। তাহলে আপাতত 3/4 দেই, যেহেতু আজকে টাইম নাই। ওকে, তাহলে m2 ডট সেট ম্যাট্রিক্স ডট শো ম্যাট্রিক্স। আচ্ছা, এটাকে 4/3 দিতে হবে, কারণ ট্রান্সপোজ করে ফেলছেন তো আগে, ট্রান্সপোজ করে ফেলছেন না, তো এটা তো নো মোর 3/4, এটা 4/3 হয়ে গেছে। তাহলে এটাও 4/3 দেন। ঠিক আছে, এখন খেয়াল করেন s out added matrix, হ্যাঁ হ্যাশ কোড না, ওটা ভুল আসছে, এটা হবে প্রিন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন আমরা এখানে কি বলবো যে m3 ইকুয়াল টু m1 কে যদি ক্লায়েন্ট বানাই, ডট অ্যাড ম্যাট্রিক্স, প্যারামিটার হবে m2, তাই না? এখন আমি যদি এইটাকে প্রিন্ট করতে চাই, ডট প্রিন্ট, তাহলে বলেন যে অ্যাড ম্যাট্রিক্সের ক্লায়েন্ট কে? m1। আর প্রিন্ট ম্যাট্রিক্সের ক্লায়েন্ট কে? m1 না m2? না, ওই অ্যাড ম্যাট্রিক্স যেটা রিটার্ন করবে সেইটা। তাহলে ভিন্ন ক্লায়েন্ট হয়ে গেল, একই ক্লাসের ক্লায়েন্ট কিন্তু ভিন্ন ক্লায়েন্ট। তাহলে এটা আমরা টেস্ট করে দেখি। তাহলে আমাকে শুধু অ্যাডের কোডটা লিখতে হবে। সো একটা ম্যাট্রিক্স নেন, তো ম্যাট্রিক্স m, এখন আপনি লুপ চালান, লুপ চালালেন, তাহলে টেম্পে আগে নিউ করতে হবে, টেম্প ইকুয়াল টু নিউ, যে কোনো একটা ডাইমেনশন দিলেই হবে, তাই না? তাহলে আপনার ক্লায়েন্ট হচ্ছে দিস আর নন ক্লায়েন্ট হচ্ছে m, দুইটারই ডাইমেনশন সমান হইতে হবে। তো এই চেকিংটা করার সময় নাই, তাহলে আমরা এখানে বলে দিই দিস ডট ভ্যালস ইকুয়াল টু নিউ ম্যাট্রিক্স। ওকে, এখন আপনি বলবেন যে এখন আপনি কনস্ট্রাক্টরে বলে দিবেন যে দিস ডট
vals comma this dot vals 0 dot length আর vals dot length কনস্ট্রাক্টরে আপনাকে ওই ম্যাট্রিক্সের ডাইমেনশন যদি বলে দেন তাহলে আপনি এখন একটা ম্যাট্রিক্সেও কিন্তু একটা আপনি জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর আনতে পারেন। তাহলে আপনি এখানে একটা কনস্ট্রাক্টর ইনসার্ট করে ফেলেন, জেনারেট কনস্ট্রাক্টর, তাহলে ইন্ট আর কমা ইন্ট সি। তাহলে এখানে আমি কি করব যে ভ্যালস ইকুয়াল টু নিউ ইন্ট আর বাই সি। কনস্ট্রাক্টর দিয়েও কিন্তু আমি মেমোরিটা অ্যালোকেট করে রাখতে পারি, র্যান্ডম ভ্যালু দিলাম না, কিন্তু মেমোরিটা অ্যালোকেট করে রাখতে পারি ভ্যালসে, তাই না? তাহলে ওই সুযোগটা আমরা নিতে চাই বলে আমরা, আর আমার এখানে রিটার্ন করতেছে ওকে। তাহলে এখন আমি এখানে এটা করে ফেললাম। তাহলে এখন আমার কাজ হলো যে m.vals এর মধ্যে রাখবো, ওকে। আর এটা হবে temp, এটা কিন্তু দিস না, temp ডট, কারণ রেজাল্টেন্ট ম্যাট্রিক্স হচ্ছে temp। এখন এখানে কি করব, temp এর ভ্যালস আইজে তে কি রাখবো, temp ডট ভ্যালস আইজে, এই কথা বলেন না, ইকুয়াল টু ক্লায়েন্টের মানে দিস ডট, আর দিস ডট না বললেও হবে, ভ্যালস আইজে সাথে প্যারামিটার কি m ডট ভ্যালস আইজে। তাহলে এইটা হচ্ছে আমার এডিশন। তার মানে ক্লায়েন্টের যে ভ্যালস আইজে তার সাথে নন ক্লায়েন্টের ভ্যালস আইজে যোগ করলে যে করসপন্ডিং ভ্যালুগুলো হয় টেম্পের মধ্যে, সেটাই তো অ্যাডেড ম্যাট্রিক্স। তাইলে আমি রিটার্ন করব কাকে, রিটার্ন তাইলে আমার এই চেনটা কি দাঁড়ালো, আমার এই চেনটা দাঁড়ালো যে এই যে দেখেন একই ক্লাসের দুইটা মেথড কিন্তু ভিন্ন ভিন্ন ক্লায়েন্ট, এটা ক্লায়েন্ট m1 আর এটা ক্লায়েন্ট হচ্ছে ওই যেটা রিটার্ন করবে, কিন্তু এখানে ক্লায়েন্ট একই, দুইটারই ক্লায়েন্ট সেম m2। আবার এখানে আপনার ওই যে আমরা প্যাসেঞ্জারে দেখলাম দুইটা ডিফারেন্ট ক্লাসের মেথডকে চেঞ্জ করা হয়েছে, গেট নেম ডট লেন্থ, তাই না? তাহলে এখন এটা যদি আমরা একটু রান করি, আচ্ছা যেহেতু জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর নাই, একটা জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর এখানে দিয়ে দিতে হবে, যেহেতু আমরা একটা কনস্ট্রাক্টর লিখছি, হ্যাঁ না জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর খুঁজতেছে, ওটা তো নাই, তাই না? আমি তো একটা প্যারামিটার দিচ্ছি রো আর কলামের জন্য, কিন্তু আবার ওই যে ওখানে তো m1 এর জন্য আমি কিছুই দেই নাই, তাইলে আমার একটা জিরো প্যারামিটার কনস্ট্রাক্টরও দরকার, ঠিক আছে? এইটাই আর কি। হ্যাঁ, তার মানে এই যে m1 এর জন্য জিরো প্যারামিটার, কিন্তু সেট ম্যাট্রিক্স আমি নিউ করতেছি, আর টেম্পে আমি জিরো প্যারামিটার দিয়ে ইউজ করতেছি, কিন্তু m2 তে আমরা চাইলে এই যে এখানে দিতে পারি, ওকে। তাহলে এখন যদি এটাকে রান করি, রান করে শেষ, কয়টা বাজে? ও সময় শেষ আপনাদের। তো দেখেন এটা হচ্ছে অরিজিনাল 3/4, এটা হচ্ছে 4/3, এটা m1, এটা m2, তাহলে যোগ করলে কি হয়, 15 আর 16 31 অ্যাডেড ম্যাট্রিক্স, ঠিক আছে? ওকে, দিচ্ছি, দাঁড়ান এটাকে ইনিশিয়েট করি, নাহলে তো দিতে দিচ্ছি। কি কোশ্চেন নিয়ে আসতে হবে, হ্যাঁ? কি করবেন? ও পরীক্ষার সময় কানেক্ট করবেন, এই পিসি থেকে হটস্পট নেওয়া যায়, মোবাইল ডাটা রাখবেন।
Seven. স্যার আমরা ল্যাপটপ নিয়ে আসবো স্যার ওটার নেটে কি মোবাইল হটস্পট দিয়ে কারণ 15 মিনিটের জন্য প্রবলেম হচ্ছে স্যার ল্যাপটপ স্যার মোবাইলের নেট অনেক মানে তাড়াতাড়ি কনজিউম করে ফেলে লাইক আমার একবার হয়েছিল কি আমার 10 মিনিটের মধ্যে পুরো নেট পুরো মানে আমার ল্যাপটপ হ্যাং হচ্ছে মানে অনেক পাওয়ারফুল তো আপনি অন্যান্য অ্যাপ বন্ধ রাখবেন অ্যাপ চালু থাকলে সেগুলো যদি নেট ইউজ করে তখন তাও মানে আমি একবার কল সেন্টারেই বন্ধ ছিলাম এরকম একটা ঘটনা আচ্ছা বন্ধুর কাছ থেকে হটস্পট নিয়ে সমস্যা নেই ওটা কি হবে 2 জায়গার নেট নিতে হবে সমস্যা এটাই জিজ্ঞেস করতে এটা চাপান নিতে চাইলে নেন উনি যদি উইথড্র হয়ে যায় আপনারা 6টা ইন্টারনেট আপনাদের কয়জন 5 জন হবে তাই না 3 জন ওনাকে দিয়ে 4 জন হবে নেন কিন্তু ওনার যদি উইথড্র হয় তাহলে আপনারা 6 জন নিয়ে কাজ করবেন ব্রেক টাইমে আমি এন্ট্রি দিয়ে দেবো এখন অ্যাটেন্ডেন্সটা দেন এই যে 3 আপনারা বাইরে যান বসেন বসেন গল্প শেষ করেন বসেন হ্যালো ওনাদের আজকে একটা সেশন ছিল মিড টার্ম সমাগত এই জন্য ওনাদেরকে একটু 10 মিনিট বেশি নিতে হইল মানে আপনাদের মানে কন্টিনিউশন মানে একটা টপিক শেষ করা নাহলে ওই 10 মিনিটের জন্য আবার 20 মিনিট রিপিট করতে হইল নেক্সট ক্লাসে ওকে অ্যাটেন্ডেন্স দিয়ে দেন নাম্বার 10 42 সবাই পাইছেন 6 9 12 15 26 30 আর 42 ঠিক আছে হ্যাঁ আচ্ছা ওকে লাস্ট ক্লাসে আমরা কতটুকু করেছিলাম একটু রিমাইন্ডার দেন ও এটা তো ক্লোজ করা হয় নাই